বাট বাংলাদেশে বসে আমি আসলে আফ্রিকান মার্কেটে কাজ করতে সৌভাগ্য পেয়েছি এবং আফ্রিকান মার্কেট কিন্তু লাইক ভেরি বিগ। একটা স্টার্ট আপ আসলে বড় হওয়া থেকে শুরু করে আসলে স্টার্ট আপটা আসলে একটা জায়গায় যাওয়া পর্যন্ত এটার মধ্যে অনেক হার্ডেল থাকে, কিন্তু ওয়াইসিতে যারা ঢুকতেছে তারা হচ্ছে যে অ্যাজ আ ফাউন্ডার গ্রেট, সলিউশন গ্রেট, মাইন্ডসেট গ্রেট, ইন্টেনশন গ্রেট, রাইট? বাইরে চাকরি খোঁজাটা ইজ আ ভেরি ভেরি টাফ জব। চাকরি পাওয়ার জন্য এক্সপিরিয়েন্সের থেকে বেশি স্টোরি বলতে পারো কিনা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওয়াইসি কোম্পানিতে কাজ করার মানে হচ্ছে যে একটা ভালো ফাউন্ডারের সাথে কাজ করা। আমি চিন্তা করলাম যে আমি আর দেশে চাকরি করব না, অ্যান্ড আমারও ইচ্ছা আছে যে কোনো সময় একটা ওয়াইসি কোম্পানি আমি নিজে ফর্ম করব ইনশাআল্লাহ। আমি সবাইকে বলি একটা জিনিস, যে চাকরি খোঁজা একটা ফুল টাইম জব। স্টার্ট আপ ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে 99 কোম্পানি আসলে ফেল করে, 1% কোম্পানি আসলে বড় হয়, রাইট? সো জিনিসটা হচ্ছে এরকম, না মানে না, না না মানে হচ্ছে যে 99% না, 1% হ্যাঁ। দ্য গ্রোথ পডকাস্টের আরেকটা এক্সাইটিং এপিসোডে আপনাকে ওয়েলকাম। আমাদের এই এপিসোডটা বেশ এক্সাইটিং, কারণ আজকের এই এপিসোডে আমাদের সাথে এমন একজন গেস্ট আছেন যিনি আমাদেরকে আজকে শেখাবেন গ্লোবালি ক্যারিয়ার কিভাবে বিল্ড করা যায়, গ্লোবাল অপরচুনিটি কিভাবে পাওয়া যায়, গ্লোবালি আর্নিং কিভাবে করা যায়, এবং আপনার এই আর্নিং করা কারেন্সি দেশে এনে হোল্ড করবেন কিভাবে এবং উইথড্র করবেন কিভাবে। সো আমাদের আজকের এই পডকাস্টটা কিন্তু পুরাই একটা প্যাকেজ পডকাস্ট। আজকের এই এক পডকাস্টে আমরা গ্লোবাল অপরচুনিটি থেকে শুরু করে গ্লোবালি আর্নিং করা কারেন্সি কিভাবে দেশে এনে উইথড্র করবো তার সব কিছু শেয়ার করবো। সো আমাদের সাথে আজকে যে এক্সাইটিং গেস্ট আছেন ইনি হচ্ছেন শাকিব ফাহিম ভাই। শাকিব ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ এখানে আমাকে আনার জন্য। ইটস লাইক আ গ্রেট অপরচুনিটি ফর মি। আপনার সাথে আসলে এক জায়গায় বসে কথা বলতে পারতেছি। ভাই আপনাকে থ্যাংক ইউ আমাদের পডকাস্টে আসার জন্য এবং সময় বের করে আসার জন্য। ভাই আমরা আজকে, আমি অলরেডি ইন্ট্রোতে বলছি এই কথাটা, তারপর আমি আরেকবার আমি আপনাকে বলি, আপনার সাথে আমি কথা বলি। সেটা হচ্ছে আমরা আজকে আমাদের পডকাস্টটাকে বেসিক্যালি আমাদের গ্রোথ পডকাস্টের যে ফরম্যাট সেটা হচ্ছে আমরা চাই অলওয়েজ মেসেজ দিতে, সোসাইটিতে মেসেজ দিতে, আমাদেরকে যারা শুনতেছে তাদেরকে মেসেজ দিতে। সো আজকের পডকাস্টে থ্রুতে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে বসে গ্লোবাল অপরচুনিটি কীভাবে খুঁজে পাওয়া যায়। সো আমরা অলরেডি আপনার বুকে দেখতে পাচ্ছি যে আপনি অ্যানসেভ নামে একটা গ্লোবাল কোম্পানিতে জব করছেন, আপনি এর আগে রিটিউন নামে একটা গ্লোবাল কোম্পানিতে জব করেছেন, এবং এর আগে এলএম হেলথ নামে আরেকটা গ্লোবাল কোম্পানিতে জব করছেন। এখন আমরা বাংলাদেশে বসে দুইটা জিনিস দেখি, এইদার দেশের ভেতরে আমরা একটা অপরচুনিটি খুঁজি, অথবা দেশের বাইরে অপরচুনিটি খোঁজার জন্য আমরা দেশের বাইরে পাড়ি দেই। কিন্তু আপনি একটু ডিফারেন্ট, আমার কাছে মনে হয়েছে যে আপনি দেশে বসে গ্লোবাল অপরচুনিটিগুলো খুঁজে বের করছেন এবং গ্লোবাল অপরচুনিটি গ্র্যাব করছেন। সো আজকে ভাই আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের দেশের ছেলে মেয়ে যারা দেশে অপরচুনিটি পাচ্ছে না তারা কিভাবে এই গ্লোবাল অপরচুনিটিগুলো খুঁজে বের করবে। সো আপনি ওয়ান বাই ওয়ান আজকে আমাকে এই সব কিছু শিখাবেন, এবং এটাকে আমরা একটা ছোটোখাটো মাস্টার ক্লাসে নিয়ে যাব যেখানে আমাদের ছেলে মেয়ে যারা আমাদেরকে শুনতে পাচ্ছে সো তারা যেন সব কিছু শিখতে পারে আজকে। ভাইয়া আপনি শুরুতেই আমাকে একটু আপনার যেই প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো, লাইক এলএন হেলথ, আপনি এনসেভে কাজ করতেছেন, যেই যে কোম্পানিগুলো আপনি কাজ করছেন, রিটিউনের কথাই বলি, আপনি একটু আমাদেরকে জাস্ট আপনার এই তিনটা কোম্পানির পরিচয় দেন, যে এগুলোতে আপনি কখন জয়েন করছেন, কি কি পজিশনে ছিলেন, কি কাজ করছেন। জি ভাইয়া, আমার ফার্স্ট গ্লোবাল কোম্পানি হচ্ছে যে এলএম হেলথ। এটা আমি জয়েন করছি 2023-তে, অ্যান্ড এখানে আমার ফার্স্ট জার্নি ইস আ ওয়াইসি কোম্পানি। আমি সারা জীবন ওয়াইসি কোম্পানিতে জব করতে চাইছি। সো এখান দিয়ে আমার জার্নি শুরু। এলএম হেলথ একটা সিঙ্গাপুর বেস কোম্পানি। আমরা হচ্ছে যে হেলথ থেকে কাজ করতাম আফ্রিকান মার্কেটে। সো আফ্রিকান মার্কেটে আসলে কাজ করা আমার কখনোই সৌভাগ্য হয় নাই, বাট বাংলাদেশে বসে আমি আসলে আফ্রিকান মার্কেটে কাজ করতে সৌভাগ্য পেয়েছি এবং আফ্রিকান মার্কেট কিন্তু লাইক ভেরি বিগ। আমরা যদি আসলে মানে কয়েকটা কন্টিনেন্ট দেখি, তার মধ্যে হচ্ছে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আর হচ্ছে অস্ট্রেলিয়া, আর হচ্ছে যে এদিকে ধরতে পারেন আফ্রিকা। মানে আফ্রিকান রিজনে আমার কয়জন আসলে আফ্রিকান রিজনে আসলে কাজ করতে পারতেছে, রাইট? কিন্তু আমি আসলে বাংলাদেশে বসেই এই আফ্রিকান রিজনে কাজ করছি। দেন আমি হচ্ছে যে 2024-এ রিটিউনে জয়েন করি। এটা একটা এআই কোম্পানি ছিল। এই এআই কোম্পানি দিয়ে আমার হচ্ছে যে এআই এর যাত্রা শুরু। তারপর ওখানে আমি প্রায় 1 বছরের মতো কাজ করি, অ্যান্ড নাও আমি হচ্ছে যে এনসেভে আছি গ্রোথ লিড হিসাবে। এখানে আমার এখন পর্যন্ত 6 মাসের মতো হলো সেখানে জয়েন করছি, অ্যান্ড থিংস আর গোয়িং গ্রেট আলহামদুলিল্লাহ। ওকে ভাই, আমরা এনসেভ নিয়ে কথাবার্তা বলবো। আসলে এনসেভ নিয়ে আমার পার্সোনাল অনেক কিউরিসিটি আছে, সো আমি সবগুলো প্রশ্ন আপনার সাথে করবো, বাট তার আগে আমরা কিছু বেসিক ইনফরমেশন জানি। আপনি একটু আগে একটা কথা বললেন যে ওয়াইসি কোম্পানি,
তো আমার কাছে না ওয়াইসি টার্মটা খুবই নতুন। আমি আমি নিজেও কখনো ওয়াইসি কোম্পানি, ওয়াই কম্বিনেটর আমি যেগুলো আপনার কাছ থেকে ১ম শুনছি এই পডকাস্টে আসার আগে। সো আমি যখন জানতে পারছি যে আপনি ওয়াইসি কোম্পানিগুলো জব করেন, আমি রিসার্চ করছি ওয়াইসি কোম্পানি কি এবং দেখলাম এরা বেশ বড়সড় একটা প্ল্যাটফর্ম বা বড়সড় ইনভেস্টমেন্ট রিলেভেন্ট জিনিসপত্র। সো আপনি আমাদের শুরুতে একটু বোঝান যে ওয়াইসি কোম্পানি মানে আসলে কি? সো ওয়াইসির মেইন ফুল ফর্মটা হচ্ছে ওয়াই কম্বিনেটর, এটা একটা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম। এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামে হচ্ছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আসলে এখানে অ্যাপ্লাই করে, এই অ্যাক্সেলারেটর প্রোগ্রামে জয়েন করে। এরা হচ্ছে যে একটা মেন্টরশিপ প্রোগ্রাম থাকে, দেন তারা হচ্ছে যে ফান্ডিংয়ের মধ্যে যায়। স্টার্টআপের মধ্যে কিন্তু হচ্ছে যে যদি আপনারা দেখেন যে স্টার্টআপ আসলে কয়েকটা ফেজে আসলে হয়, মানুষজন হচ্ছে আস্তে আস্তে শুরু করে, তারপর হচ্ছে যে তারা ফান্ডিং নেয়, আস্তে আস্তে বড় হয়। সো ওয়াই কম্বিনেটর হচ্ছে যে এমন একটা জায়গা যেখান থেকে আসলে ব্রেইন মানে মেইন আইডিয়াটা, এটাকে এক্সিকিউট করার জন্য যেই সব ধাপ লাগে এগুলো আসলে শুরু হয়। এখন আমি যদি বলি ওয়াই কম্বিনেটর কোম্পানিগুলো কি কি, ওয়াই কম্বিনেটর কোম্পানির মধ্যে আছে এয়ারবিএনবি, ইনস্টাকার্ট, এরকম বড় বড় কোম্পানি কিন্তু ওয়াই কম্বিনেটর থেকে আসছে। আমরা যদি হচ্ছে যে একটা কথায় মানে স্টার্টআপ ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে 99 কোম্পানি আসলে ফেল করে, 1% কোম্পানি আসলে বড় হয়, রাইট? সো এটার আসলে মেইন রিজনটা হচ্ছে যে হ্যাঁ, একটা স্টার্টআপ আসলে বড় হওয়া থেকে শুরু করে আসলে স্টার্টআপটা আসলে একটা জায়গায় যাওয়া পর্যন্ত এটার মধ্যে অনেক হার্ডেল থাকে। এখন যদি আসলে আপনি একটা রিয়েল প্রবলেম আসলে সলভ করেন, তার মানে ওটার একটা রিয়েল ভ্যালু আছে, মানুষকে ওটাকে হেল্প করতেছে, মানুষজন এটা ইউজ করতেছে, রাইট? আদার দেন দ্যাট আসলে এটা আর কোনো ভ্যালু নাই। তো ওয়াইসি কোম্পানিতে যখন হচ্ছে যে ওয়াইসি কোম্পানিগুলো আসলে যখন হচ্ছে ইন্টারভিউ প্রসেসে যায়, তারা যখন ওয়াইসিতে সিলেক্ট হয়, তখন আসলে বেসিক্যালি ওরা ওই মেইন প্রবলেমটা যেটা আসলে আমি সলভিং আ রিয়েল প্রবলেম, রাইট? ওইটা যখন বুঝাইতে পারে, অ্যান্ড ফাউন্ডারের মাইন্ডসেটটা কি, আসলে ফাউন্ডার কি আসলেই বড় একটা চিন্তা করতেছে, নাকি সে আসলে আহ, টাকা পয়সার জন্য চিন্তা করতেছে, রাইট? স্টার্ট আপের সময় হচ্ছে যে অনেক কিছু আমরা দেখছি ওয়ার্ল্ডে। সো এই ওয়াইসি প্রসেসগুলোর মধ্যে আইডিয়া অ্যান্ড দ্য ফাউন্ডার্স, এই দুইটা জিনিস অনেক বেশি মেনটেন করে। এখন এই ওয়াইসি কোম্পানিগুলোর মধ্যে যদি আমরা আসলে দেখি, 99% আসলে ফেল করে না। কারণ হচ্ছে যে তারা আসলে রিয়েল প্রবলেম সলভ করে, অ্যান্ড ওয়াইসি কোম্পানিতে যারা ঢুকতেছে এটার ইন্টারভিউ প্রসেসটা এতটাই ডিফিকাল্ট যে আসলেই তারা এমন কোম্পানিগুলোকেই বাছাই করে যে ঠিক আছে, যে দিস কোম্পানিজ অ্যাকচুয়ালি ক্যান মেক অ্যান ইম্প্যাক্ট টু দ্য ওয়ার্ল্ড, রাইট? এটাই হচ্ছে যে মেইন কারণটা হচ্ছে ওয়াইসির। এখন ওয়াইসিতে ওয়াইসি কোম্পানিতে কাজ করার রিজনগুলো কি? ওয়াইসি কোম্পানির রিজনগুলো হচ্ছে যে এদের ফাউন্ডারগুলো অনেক ভালো হয়, সলভিং আ রিয়েল প্রবলেম। আমি যদি আসলে নিজেকে গ্রো করতে চাই, তাহলে আসলে ওয়াইসি কোম্পানিতে কাজ করার মানে হচ্ছে যে একটা ভালো ফাউন্ডারের সাথে কাজ করা, একটা রিয়েল প্রবলেম কেমনে সলিউশন করতে হয়, একটা রিয়েল প্রবলেম একটা কোম্পানি কিভাবে সলভ করতেছে, কিভাবে বড় হচ্ছে, এই পুরা জিনিসটা আমি আসলে একদম নিজের হাতের থেকে আমি আসলে নিজের সামনাসামনি এক্সপিরিয়েন্স করতে পারবো, সাথে সাথে আমি শিখতে পারবো। অ্যান্ড আমারও ইচ্ছা আছে যে কোনো সময় একটা ওয়াইসি কোম্পানি আমি নিজে ফর্ম করবো ইনশাআল্লাহ। ভাই আপনার কথাবার্তা শুনে আমার কাছে মনে হচ্ছে আপনার ওয়াইসি কোম্পানিগুলোর প্রতি একটা ফ্যাসিনেশন আছে। আমার কাছে মনে হচ্ছে আপনি খুব ফ্যাসিনেটেড ওয়াইসি কোম্পানিগুলোর প্রতি। ওয়াইসি কোম্পানি এবং আদার্স কোম্পানি, এই ধরুন আমাদের দেশের কোম্পানি বা বাইরের যেকোনো কোম্পানি, ওয়াইসি কোম্পানি এবং আদার কোম্পানির মধ্যে পার্থক্য আসলে কোথায়? আসলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে মানুষ, যে কোনো মানুষ আসলে একটা স্টার্টআপ তৈরি করতে পারবে না, রাইট? কালকে আমি একটা ধরেন একটা প্রবলেম দেখলাম, একটা প্রবলেমের জন্য একটা সলিউশন বের করে আমি আসছে কালকে একটা কোম্পানি তৈরি করে ফেললাম। বাট জিনিসটা আসলে গ্লোবালি কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে, এটা আসলে কি আসলেই ভালো একটা জায়গায় যেতে পারে কি না, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, রাইট? এখন ওয়াইসি কোম্পানিগুলো হচ্ছে যে যে জায়গা থেকে বলতেছি যে ওয়াইসি কোম্পানিতে মানুষজন ফেল করে না তা না, ওয়াইসি কোম্পানিতেও মানুষজন ফেল করতেছে। সবগুলোই যে বিলিয়ন ডলার কোম্পানি হচ্ছে তা তো না। অ্যান্ড বাইরের যেই আদার্স যে কোম্পানিগুলো যেটা আমি বলি সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি আজকে একটা স্টার্ট করছি, ইটস গোয়িং গুড, ইটস নট গ্রেট, সলভিং আ স্মল পোর্শন অফ লাইক প্রবলেম, অ্যান্ড দেন ওখান থেকে আস্তে 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 বেড়ে যাওয়া। দেখা যায় যে যেহেতু এটা আসলে ইম্প্যাক্টফুল কিছু না, কিছুদিন পরে তারা মারা যাচ্ছে। কিন্তু ওয়াইসিতে যারা ঢুকতেছে তারা হচ্ছে যে অ্যাজ আ ফাউন্ডার গ্রেট, সলিউশন গ্রেট, মাইন্ডসেট গ্রেট, ইন্টেনশন গ্রেট, রাইট? এই জন্যই তারা হচ্ছে যে আদার্স কোম্পানিগুলো থেকে একটু ডিফারেন্ট, এটা আমার কাছে মনে হয়। আমি ভাই শুরুতে আপনাকে বলতেছিলাম যে আমাদের দেশে যেটা হয়, আমি গ্র্যাজুয়েশন শেষ করে এইদার আমার দেশের একটা লোকাল কোম্পানিতে জব করি, নয়তো একটা এমএনসিতে জব করি, অথবা আমার যদি মাথায় আসে যে আমি দেশের বাইরে কোথাও জব করবো, আমার দেশের বাইরে শিফট হই। ইউজুয়াল আমাদের যেই সিচুয়েশন আমরা এমনই হয় কিন্তু। আমি শুরুতে বলছিলাম যে আপনার ক্ষেত্রে আমি দেখছি একটু ডিফারেন্ট, যে আপনি দেশে বসে গ্লোবাল অপরচুনিটি খুঁজে বের করছেন।
আমার এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি হঠাৎ কেন আপনার মনে হইলো যে আমি, না এমন তো হইতে পারতো যে আপনি বাইরেই চলে গেছেন, হইতে পারতো না যে আপনি এখন ইউকের একটা কোম্পানি জব করতেছেন, আপনি ইউকেতে শিফট হয়ে গেছেন, হইতে পারতো। আপনার কেন মনে হইলো যে আমি দেশে বসে ইউকের একটা কোম্পানিতে জব করব, বা আমি ওয়াইসি কোম্পানিগুলোকে খুঁজে বের করব এবং ওয়াইসি কোম্পানিগুলো জব করব, মানে এইটা হঠাৎ করে আপনার মাথায় কেন আসলো? আচ্ছা, আমি যদি আসলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, সেখানে হচ্ছে যে আমার আসলে আমি কিন্তু বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, রাইট? দেন আমি চলে গেছি মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে যে আমার ব্যাচেলর ওখান থেকে কম্পিউটার সায়েন্সের উপরে। আমি কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছি, দেন দেশে ব্যাক করছি। সো এখানে আমার হচ্ছে যে কিছু ফ্যাক্টরের জন্য আমি দেশে ব্যাক করছি। মানুষজন অনেক কিছুই করে, হয়তো বা বিদেশ থেকে বিদেশেই থেকে যাচ্ছে, সেটেল করতেছে। আমার আসলে হোম সিকনেসটা বেশি, এই জন্য আমি আসলে বাংলাদেশে ব্যাক করছি। কিন্তু আমি যেই সময় মালয়েশিয়াতে কাজ করছি, মানে পড়াশোনা করছি, সাথে সাথে কিন্তু আমি জবও করছি। এখন আমার কাছে তখন থেকেই মনে হয়েছে যে বাইরের কোম্পানিগুলো আসলে যেই শুধু যে মানে বাইরের কোম্পানিগুলো কিন্তু শুধু, সো আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসলাম। মালয়েশিয়া থাকা অবস্থায় আমি টেলিকম মালয়েশিয়াতে কাজ করছি, রাইট? টেলিকম মালয়েশিয়া একটা মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি। তারপরে আমি বাংলাদেশে চলে আসছি, আমার হোম সিকনেস ছিল। বাংলাদেশে এসে আমি হচ্ছে যে আমার ফার্স্ট স্টার্ট আপ স্টার্ট করি, নাম ছিল দ্রুত। এটা কোন সালে? এটা 2019-এ। ওকে। সো ওখানে জয়েন করি। আহ, আমি আমার একটা ফ্রেন্ড মালয়েশিয়াতে, আমরা একসাথে পড়াশোনা করছি। চাইছি যে বাংলাদেশে এসে আসলে কিছু ইম্প্যাক্টফুল কিছু করা যায় কিনা। তখন আসলে চিন্তা করি যে আসলে বাংলাদেশে মানুষজন এই অ্যাম্বুলেন্স নিয়ে অনেক ভোগান্তিতে পড়ে, রাইট? সো আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া শুরু করলাম রাইড হেলিংয়ের মাধ্যমে, যে ঠিক আছে মানুষজন হচ্ছে যে অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স অর্ডার করতে পারবে, তারপরে হচ্ছে যে তারা মানে অ্যাম্বুলেন্স ডাকতে পারবে। সো ইট স্টার্টেড ভেরি ওয়েল, গোয়িং সো ফার সো গুড। আমরা হচ্ছে যে ঢাকা থেকে বের হয়ে কাজটা শুরু করছিলাম, আমরা নারায়ণগঞ্জ থেকে শুরু করছিলাম। বিকজ নারায়ণগঞ্জে আসলে একটা বড় পোর্শন অফ সিটি এরিয়ার মানুষজনই থাকে, কিন্তু আসলে ওখানে অ্যাম্বুলেন্সের কোনো সুবিধা নাই, ওখানে হসপিটাল নাই। ওদেরকে দেখতে হয় যে কিছু একটা হইলে ঢাকায় আসতে হচ্ছে, অ্যাম্বুলেন্স লাগবে। সো অ্যাম্বুলেন্সটা কোথায় পাবে? তাদেরকে বিভিন্ন জায়গায় ফোন দিতে হয়, হসপিটালে যেতে হয়, ওখানে খোঁজ নিতে হয়। সো এর মাধ্যমে হচ্ছে যে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি এখন শুরু করি। ইট স্টার্টেড ওয়েল। দেন আমি দেখলাম যে আসলে এটা ইম্প্যাক্ট ফেলতেছে না বেশি একটা, মানুষজন আসলে ওই 999-এ ফোন দিলেই আসলে অ্যাম্বুলেন্স পায়। তাহলে আমার আসলে কি দরকার? এই এতটুকু এক্সট্রা ফ্যাসিলিটি তো আসলে ইম্প্যাক্ট ফেলে না। তখন হচ্ছে যে আমরা বুঝি যে ঠিক আছে, ইটস নট ওয়ার্কিং। দেন আই স্টপ। দেন আমি হচ্ছে বাংলাদেশে একটা কোম্পানিতে জয়েন করি, গেজ টেকনোলজি। ওখানে কিছুদিন কাজ করি। কাজ করার পরে গেজ টেকনোলজি বন্ধ হয়ে যায়। সো যেহেতু বন্ধ হয়ে গেল, তখন আমার আসলে চাকরি খুঁজতে হবে, রাইট? এখন চাকরি খোঁজার জন্য আমি চিন্তা করলাম যে আমি আর দেশে চাকরি করব না। আচ্ছা, এখান থেকে আসলে আমার মেইন বাইরে বাইরে যাওয়ার মানে টার্গেটটা শুরু হলো। মানে আপনার কি কোনো ব্যাড এক্সপেরিয়েন্স আছে যে দেশে চাকরি করব না? না, ব্যাড এক্সপিরিয়েন্স নাই, কিন্তু জিনিসটা হচ্ছে যে যে একটা দেশের একটা কোম্পানি যখন হচ্ছে যে এই যে কোম্পানিটা বন্ধ হয়ে গেল, কোম্পানি বন্ধ হয়ে যে আমার সবসময় ইচ্ছা হচ্ছে আমি স্টার্ট আপে কাজ করব। আমি কর্পোরেট জিনিসটা পছন্দই করি না, এটা আমার কালচারের সাথে নাই। এখন যেই স্টার্ট আপ ইকোসিস্টেমটা, যেই ভাইবটা, এটা আমার কাছে অনেক ভালো লাগে। সো যেহেতু আমি দেখতেছি বাংলাদেশে আসলে স্টার্ট আপটা আসলে ওইভাবে বিল্ড করতে পারতেছে না মানুষজন, ইটস গোয়িং মানে ম্যাসিভলি, এখানে ওখানে সবখানে স্টার্ট আপ, কিন্তু কোনোটারই কোনো ইম্প্যাক্ট নাই। তো যদি ইম্প্যাক্টই না থাকে, তাহলে আমি আসলে ওখানে কাজ করে মানে কি আসলে আমি ওয়ার্ল্ডকে কি দিতেছি, আমি নিজে কি শিখতেছি, রাইট? সো ওই জায়গা থেকে আমার হচ্ছে যে চিন্তা যে আমি বাইরের কোম্পানিতে কাজ করব। এখানে আরেকটা জিনিস ফ্যাক্টর কাজ করছে। আমি কিন্তু বাংলাদেশে কোম্পানি খুঁজি নাই তা হয় নাই, বাংলাদেশেও কোম্পানি খুঁজছি। বাংলাদেশের কোম্পানি খুঁজতে গিয়ে দেখছি যে আমার যেই এক্সপিরিয়েন্স, আমি যেই চিন্তাধারায় কাজ করি, আমি যতক্ষণ ডেডিকেশনলি ওনারশিপ নিয়ে কাজ করব, আমাকে বেতন দিতেছে কত? 50 থেকে 60 হাজার টাকা। বা আরও যদি হচ্ছে যে মানে মিড লেভেলের হয় বা হচ্ছে যে ইন্টার্নশিপের দিকে হয়, 10,000, 15,000, 20,000। 20,000 টাকা দিয়ে বাংলাদেশে আসলে একটা মানুষ কি করতে পারে, ঢাকা শহরে কি করতে পারে, রাইট? সো এই জায়গার থেকে আমার চিন্তা যে ঠিক আছে আমি বাইরের কোম্পানিতেই কাজ করব, ভালো জায়গায় কাজ করব, অ্যান্ড স্যালারি আমার আসলে আমার এক্সপিরিয়েন্স, আমার ওনারশিপ যেটা আছে সেই জায়গাটায় আমার আসলে হেল্প করবে, রাইট? সো এই জায়গা থেকে আমার হচ্ছে যে ফার্স্টে বাইরে চাকরি খোঁজা শুরু। এখন বাইরে চাকরি খোঁজা ফার্স্টে আমি হচ্ছে যে চিন্তা করলাম যে আমি আসলে কোথায় চাকরি খুঁজবো। বাইরে চাকরি খোঁজাটা ইজ আ ভেরি ভেরি টাফ জব। এটা কোনো একটা ইজি জিনিস না যে আজকে আমি শুরু করলাম কালকে পেয়ে গেলাম চাকরি পাওয়া। চাকরি কখনো ইজি না। চাকরি খোঁজা, আমি সবাইকে বলি একটা জিনিস, যে চাকরি খোঁজা একটা ফুল টাইম জব।
সো আমি গেজ যখন বন্ধ হয়ে গেল তখন হচ্ছে যে আমি আমার কয়েকটা ফ্রেন্ড মিলে একটা কোম্পানি স্টার্ট করি। সেই কোম্পানির নাম ছিল চ্যাট আউট। সো চ্যাট বাংলাদেশ আউট, চ্যাট চ্যাট আউট, আউট। জি, চ্যাট আউট। এখন চ্যাট আউট যেটা করতো সেটা হচ্ছে এসএমই বিজনেস যারা আছে বাংলাদেশে তাদেরকে নিয়ে কাজ করতো। এসএমই বিজনেসরা একই কাজ রিডান্ডেন্ট করে। কোন কাজটা রিডান্ডেন্ট করে? প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অর্ডার নেয়, যেগুলো যেগুলো কনফার্ম হয় ওটা হচ্ছে যে মার্ক করে রাখে। রাত্রে যে হচ্ছে যে ডেলিভারি প্ল্যাটফর্মগুলোতে আছে ওগুলোতে সবগুলোতে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যাড করতে হয়। সো আমরা দেখছি যে একটা এসএমই বিজনেসের একটা এক্সট্রা হ্যান্ড লাগে, যার কাজই হইতেছে সারা রাত ধরে হচ্ছে যে এন্ট্রি দেওয়া। এন্ট্রি দেওয়া মানুষ যদি 2020 সালে এসে যদি হচ্ছে এন্ট্রি দেওয়া লাগে তাহলে কি কেমনে হলো? তখন হচ্ছে আমরা চ্যাট আউট তৈরি করি। চ্যাট আউটের বেসিক আইডিয়াটা হচ্ছে যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম যেগুলোতে মানুষজন অর্ডার দেয়, এই জিনিসগুলোকে একটা জায়গায় আনা এবং অল দ্য ডেলিভারি প্ল্যাটফর্মস ইন বাংলাদেশ এইগুলোকে একটা জায়গায় আনা। তো যেটা করতো, যখন অর্ডার কনফার্ম হইতো ওরা এক ক্লিকে ডেলিভারি প্ল্যাটফর্মকে পাঠিয়ে দিত। ইমপ্যাক্ট ভালো কাজ করতেছে, মানুষজন হ্যাপি, ইউজাররা ভেরি হ্যাপি। তাহলে আমরা বুঝলাম যে ঠিক আছে, উই আর পুটিং সাম ইম্প্যাক্ট অন দ্য ইন দ্য ওয়ার্ল্ড, রাইট, ইন বাংলাদেশ। সো আমরা তারপরে ওয়াইসিতে অ্যাপ্লাই করলাম। বিকজ ওয়াইসি কোম্পানি হচ্ছে যে আমি যেটা আগেই বলছি, ওয়াইসি কোম্পানিতে আসলে ইম্প্যাক্টফুল ভালো ফাউন্ডার এরা আসলে ওই জায়গায় জায়গা পায়। আমরা যখন দিলাম ওরা আমাদেরকে না করে দিল। না করে দিছে। হ্যাঁ, না করে দিল। যখন বলল যে না, ইটস আ গ্রেট প্রোডাক্ট, এভরিথিং ইজ ফাইন, বাট ইটস নট গানা বি আ বিলিয়ন ডলার কোম্পানি, মার্কেট ইজ ভেরি স্মল, এই জায়গাটায় আসলে কাজ করবে না। আলটিমেটলি এই এসএমইরা এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এই এসএমইরা এখন হচ্ছে যে তাদের নিজস্ব ওয়েবসাইট থাকে। সো এরা ওয়েবসাইট দিয়ে সেল করছে, তাহলে তো আমার তো দরকার নাই। সো ওটা আমার আরও, এই যে আমি এখন 2025-এ বসে আছি, এখন আসলে বুঝতেছি ওরা আসলে আরও 5 বছর আগেই বুঝছে। সো এই জন্য হচ্ছে যে আমি দেখছি যে ওয়াইসি কোম্পানিগুলা ফিউচার বুঝতে পারে যে আসলে ফিউচারে কি হবে। এখন আমি যেটা হয়েছে যে এই জায়গায় যখন চান্স পাইনি, তখন আমি আসলে চিন্তা করছি যে কোনো এক সময় লাইফে আমি আসলে একটা ওয়াইসি কোম্পানি বানাবো, যেখানে আমি আসলে ইম্প্যাক্ট ফেলতে পারবো অ্যান্ড ওই প্রোডাক্ট দিয়ে আসলে অনেক মানুষ হেল্প পাবে, একটা রিয়েল প্রবলেম সলভ করতে পারবো। দেন হচ্ছে যে আমরা আসলে চিন্তা করি যে ঠিক আছে, যেহেতু ওয়াইসি পাইলাম না, তাহলে আসলে ওয়াইসি কোম্পানিতে জব করি। তাহলে ওদের কাছ থেকে শিখবো যে কিভাবে আসলে সে ওয়াইসি কোম্পানিতে ঢুকছিল, রাইট? ওই জায়গা থেকে আমার আসলে রিমোট ওয়ার্কের জার্নিটা শুরু। তারপরে আমি হচ্ছে যে অ্যালাম হেলথে ঢুকে যাই, এটাতে আমার হচ্ছে রিমোট ওয়ার্কটা শুরু। দারুণ ভাই, মানে দারুণ এক্সপেরিয়েন্স, মানে আসলেই খুব ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স। সো আমি এই পডকাস্টটা যখন শুরু করছিলাম আমার মাইন্ডসেট ছিল যে আমরা আমাদের অডিয়েন্সকে জানাইতে চাই যে একটা রিমোট জব কীভাবে খোঁজে বা একটা গ্লোবাল অপরচুনিটি কীভাবে খোঁজে। মানে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই পডকাস্টটা শুধুমাত্র যারা রিমোট জব খুঁজবে, গ্লোবাল অপরচুনিটি খুঁজবে তাদের জন্যই না, ইভেন পাশাপাশি যারা স্টার্ট আপ নিয়ে কাজ করে, আমাদের দেশে যারা স্টার্ট আপ নিয়ে কাজ করে, স্টার্ট আপ ইকোসিস্টেমের পার্ট, আমার মনে হয় আমাদের এই পডকাস্টটা তাদেরও অনেক কাজে আসবে। বিকজ তারাও আজকে জানলো, অনেকে হয়তো আজকে জানলো যে ওকে ফাইন, এরকম একটা একটা ওয়াইসি বলে একটা কনসেপ্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড। এখানে ভাইয়া সাকিব ভাই যেহেতু ট্রাই করবে, সো একদিন আমি হয়তো ট্রাই করতে পারি। প্লাস আমরা কিন্তু অল ওভার স্টার্ট আপ ইকোসিস্টেম, আমরা আপনার বেশ করে ফেলিওর স্টোরি শুনে ফেলছি। তো আমরা অলওয়েজ দেখেছি কি ম্যাক্সিমাম পডকাস্টে কিন্তু সাকসেস স্টোরিগুলোই তুলে ধরা সবাই। তো আমরা চাই কি আসলে আলটিমেটলি রিয়েল এডুকেশন দিতে আমাদের অডিয়েন্সকে। সো এখান থেকে আমার মনে হয় আপনার এই ফেলিওর স্টোরি থেকে অনেক কিছু আপনার এই ফেলিওর স্টোরি থেকেও অনেক কিছু শিখতে পারতেছে। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি, যদি আপনি আমাকে আনসারটা দিচ্ছেন যে আমরা যারা বাংলা মিডিয়ামে পড়ি আমাদের জন্য কি আসলে এই গ্লোবাল অপরচুনিটিগুলো অ্যাভেলেবল কিনা? হ্যাঁ, 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 অবশ্যই। সো বাংলা মিডিয়ামে পড়ি বা ইংলিশ মিডিয়ামে পড়ি, বাংলাদেশে আসলে একটা কনসেপ্ট থাকে, বাংলা মিডিয়ামের মানুষজন ইংলিশ বলতে পারে না। ইটস আ ভেরি ভেরি রং কনসেপ্ট, রাইট? ইংলিশ শিখা বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামের সাথে সম্পর্ক নয়। আমরা দেখছি মাদ্রাসায় পড়া মানুষজন আসলে অনেক ভালো ইংলিশ পারে, রাইট? এটা আসলে আমাদের একটা দক্ষতা, যেটা আসলে জানা উচিত গ্লোবাল প্ল্যাটফর্মের জন্য। হ্যাঁ, গ্লোবাল জায়গায় যদি আসলে আমরা কমিউনিকেট করতে চাই, ইংলিশটা আমাদের খুব দরকার। এবং এমন না যে আমার আসলে ইউএস টোন থাকা লাগবে, ইউকে টোন থাকা লাগবে বা অস্ট্রেলিয়ান টোন থাকা লাগবে, নট নেসেসারি। সবারই আসলে একটা টোন থাকে, ওই টোন অনুযায়ী আমরা আসলে আস্তে আস্তে আগাবো। জাস্ট হচ্ছে যে কমিউনিকেশনটা বেটার করা। ইংলিশটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকে আমরা হেলাফেলা করি কিন্তু এটা করা উচিত না। এবং এই ইংলিশটা যদি আসলে বেটার করা যায় তাহলে আসলে গ্লোবাল প্ল্যাটফর্মে গ্লোবালি আপনার একটা অপরচুনিটি ওপেন হয়ে যায়, যে ঠিক আছে আমি সবার সাথে কমিউনিকেট করতে পারতেছি, কানেকশন তৈরি করতে পারতেছি, নেটওয়ার্ক করতে পারতেছি, এভরিথিং থ্রু ইংলিশ।
এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, আমি ধরেন আমরা একটা মেসেজ পাইছি এখন পর্যন্ত যে আমরা যে কেউ যদি চাই গ্লোবালি অপরচুনিটি খুঁজে বের করতে পারি। আমরা যে কেউ যদি চাই আমরা রিমোট জব করতে পারি এবং আমরা এটাও জানতে পারলাম যে যেকোনো ধরনের গ্লোবাল অপরচুনিটি খুঁজে পাইতে মিডিয়াম ম্যাটার না। লাইক আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, নট নেসেসারি আমার হবে না। বা আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, নট নেসেসারি আমার হয়ে যাবে। ব্যাপারটা এমন না। বাট আপনি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলেন বা বাংলা মিডিয়াম থেকে আসছেন। সো আ আপনার ১ম এক্সপেরিয়েন্স মানে আপনি এলেন হেলথে যখন জয়েন করছেন, এই জয়েন করার ওভারঅল প্রসেসটা কি ছিল? এমন তো না এলেন হেলথ আপনাকে খুঁজে নিয়ে গেছে। আই হোপ না। আপনি তো তাকে খুঁজে বের করছেন। ওভারঅল প্রসেসটা কি ছিল? সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এখানে আসলে ১টা ২টা জিনিস কাজ করে না, এখানে আসলে অনেকগুলা জিনিস ফ্যাক্টর কাজ করে যে এই একটা চাকরি পাওয়ার জন্য। ধরেন আজকে বাংলাদেশের একজন, শুধু রিমোট জবের কথা বলতেছি না। বাংলাদেশের একজন আজকে একটা চাকরি চলে গেছে বা চাকরি চেঞ্জ করবে। তাকে কিন্তু ২-৩ মাস ৫ মাস আসলে ওয়েট করতে হয় আরেকটা চাকরি পাওয়ার জন্য, রাইট? এই যে চাকরিটার মাঝখানে যে ৫ মাসের গ্যাপ বা ৩ মাসের গ্যাপ, এই ৩ মাস আসলে কি করে? চাকরি খোঁজে। আমি এইজন্য সবাইকে বলি যে চাকরি খোঁজা আসলে একটা ফুল টাইম জব। ও চাকরি খোঁজারও একটা ফুল টাইম জব। হ্যাঁ, আচ্ছা। সো চাকরি খোঁজাটা একটা ফুল টাইম জব। মানুষজন এই যে 9 to 5 বলে, চাকরি খুঁজতে হয় আসলে 9 to 5 ধরে। আমার যখন হচ্ছে যে আমি গ্লোবালি হচ্ছে চিন্তা করি যে ঠিক আছে আমি আজকে এখন থেকে রিমোট জবই করব। হ্যাঁ, রিমোট জব খোঁজার জন্য আমি ২টা মেথড ইউজ করতাম। কনস্ট্যান্টলি এপ্লাই করতাম। এখানে কয়েকটা জিনিস ফ্যাক্টর। একটা জিনিস হচ্ছে স্টোরি টেলিং। চাকরি পাওয়ার জন্য এক্সপেরিয়েন্সের থেকে বেশি স্টোরি বলতে পারো কিনা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্টোরি অনেকের অনেক এক্সপিরিয়েন্স মানুষজন বলতে পারে না। যদি আসলে নাই বলতে পারেন তাহলে আসলে একটা ইন্টারভিউয়ার কি দেখে আপনাকে নিবে? সিভিতে তো সব লেখাই আছে, তার মানে আপনার এক্সপিরিয়েন্স অলরেডি বলা শেষ। আপনার কাছে তাহলে ইন্টারভিউটা কেন নিচ্ছে? আপনি আসলে কতটুকু ভালো তার সাথে কমিউনিকেট করতে পারতেছেন। কমিউনিকেট করার জন্য আমি দেখতাম যে একটা জিনিস করতাম, সেটা লিঙ্কডইন। আর হচ্ছে যে আমি যেহেতু চাইছি ওয়াইসি কোম্পানিতে অ্যাপ্লাই করতে, ওয়াইসির একটা নিজস্ব ডিরেক্টরি আছে। এই ডিরেক্টরি থেকে আমি আসলে প্রতিদিন 20টা 30টা করে কোম্পানি বের করতাম, যে ঠিক আছে এই কোম্পানিটা মনে হয়েছে আমার কাছে ভালো, ফাউন্ডারটাও মনে হয়েছে ভালো, এরা প্রিভিয়াসলি কাজ করছে, ভালো ভালো কোম্পানিতে কাজ করছে, মানে একটা ভালো জিনিস বানাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যাপ্লাই করব। আরেকটা জায়গা হচ্ছে যে লিঙ্কডইন। লিঙ্কডইনে যেতাম। লিঙ্কডইনে ইজি অ্যাপ্লাই নামে একটা অপশন ছিল। ওই ইজি অ্যাপ্লাই ফিল্টার চেঞ্জ করে আমি সারাক্ষণ ইজি অ্যাপ্লাই দিয়ে যেতাম। এখন ইজি অ্যাপ্লাই তো ধরেন ইচ্ছা মতো টিপলেই ইজি অ্যাপ্লাই হচ্ছে, রাইট? কিন্তু ইজি অ্যাপ্লাই কেন করতাম? ইজি অ্যাপ্লাই করতাম বিকজ অফ ইজি অ্যাপ্লাই করলে আমি আসলে ১০০টা দিনে অ্যাপ্লাই করতে পারতেছি বা ২০০টা অ্যাপ্লাই করতে পারতেছি। এই ২০০টা থেকে আমার কাছে হয়তো বা ১টা বা ২টা বা ৫টা কল আসছে। এই কলগুলো থেকে আমি কি করতাম? বেসিক্যালি স্টোরি ঠিক করতাম। এদের সাথে ইন্টারভিউ নিতাম। নেওয়ার পরে আমি দেখতাম যে আসলে যখন ওর সাথে আমি কথা বলতেছি, ইন্টারভিউয়ের ফেসের কি হইতেছে। আমি এইভাবে আস্তে 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 স্টোরি ঠিক করতাম একটা জায়গা থেকে, লিঙ্কডইনের থেকে। আরেকটা হচ্ছে ওয়াইসি অ্যাপ্লাই করতাম। যখন ওখানে হচ্ছে যে কল পাইতাম, তখন ওদের সাথে ইন্টারভিউ নিতাম যে ঠিক আছে আমি যেই স্টোরিটা দেখছি যে আসলেই লিঙ্কডইনের ওই ইন্টারভিউয়ের থেকে ওদের কাছে মনে হয়েছে যে ঠিক আছে অনেক ভালো কথা বলছে, তখন এই জিনিসগুলো যে আমি আবার ওয়াইসি ইন্টারভিউতে অ্যাপ্লাই করতাম। সো এই ২টা জিনিস আমি অলওয়েজ সাইড বাই সাইড চালাইছি। অ্যান্ড আমার আসলে অ্যালেম হেলথ চাকরি পাইতে ৪ মাসের মতো সময় লাগছে। কিন্তু আমি চিন্তা করে রাখছিলাম অ্যাজ আই সেইড যে আমি ওয়াইসি কোম্পানিতেই কাজ করতে চাই। আমি ওয়াইসি কোম্পানি এপ্লাই করছি, করার পরে পাইছি। এখানে আরেকটা স্টোরি আছে অ্যালেম হেলথ নিয়েই। ঠিক আছে, অ্যালেম হেলথে যখন আমার চাকরি মানে ইন্টারভিউ হয়, ফাউন্ডার বলছে যে ঠিক আছে আমি নেক্সট ইন্টারভিউতে যাওয়ার আগে আমি তোমাকে একটা কাজ দিব। কাজটা হবে যে তুমি আসলে জয়েনের পরে কি ভ্যালু অ্যাড করবা আমাকে একটা পিডিএফে দিও। আমি বলছি ঠিক আছে, এটা পিডিএফ কি জয়েন করার আগে? জয়েন করার আগে ইন্টারভিউ ইন্টারভিউ হ্যাঁ। প্রসেস। ইন্টারভিউ প্রসেসে বলছে যে আমি তোমাকে একটা পিডি তোমার কাছ থেকে একটা পিডিএফ চাই বা একটা প্রেজেন্টেশন চাই যে তুমি আসলে আসার পরে কিভাবে আমার কোম্পানি গ্রো করবা। আমি বলছি ওকে ফাইন, ভেরি গুড। তারপরে ৭ দিন চলে গেছে, আমাকে অ্যালাম হেলথ থেকে কিছু জানাই নাই। আমি ফাউন্ডারে মেইল করছি। মেইল করার পরে বললাম যে আচ্ছা তুমি তো বলছিলে আমাকে মেইল ব্যাক করবা, কি হইলো? ফাউন্ডার আমাকে জানাইছে ওকে আমরা আসলে তোমাকে নিয়ে মুভ ফরওয়ার্ড করতেছি না, আহ, আমরা আসলে বেটার অপরচুনিটি খুঁজতেছি। আমি বলছি ঠিক আছে এটাও শেষ। কিন্তু আমরা হচ্ছে যে একটা জিনিস আসলে সবসময় হচ্ছে যে আমি ফলো করছি, সেটা হচ্ছে না মানেও না না। হ্যাঁ, না মানেও 90% 99% না, 1% হ্যাঁ।
সো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, নাই যেহেতু বলে দিছে, তাহলে মানে আমি একটা ট্রাই করে দেখি না, আমি একটা প্রেজেন্টেশন বানাই, ওকে পাঠাই। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে এরকম, না মানে না, না না মানে হচ্ছে যে 99% না, 1% হ্যাঁ। সো ওই 1% অপরচুনিটিটাকে আমি আসলে ধরে রেখে আমি চেষ্টা করতে চাইছি যে কি দেখি কি হয়। রাইট, ইস ট্রায়াল অ্যান্ড ইরর। সব জায়গায় যে কাজ করবে তা না, বাট হয়তো বা আমার ক্ষেত্রে কাজ করছে। আমি যেটা করছি, প্রেজেন্টেশন বানাই দিলাম, তারপরে বললাম যে তুমি যদি মনে হয় যে প্রেজেন্টেশন তোমার ভালো লাগছে, লেটস টক। ও আমাকে 2 দিন পরে মেসেজ পাঠাইলো, ইমেল করলো যে ঠিক আছে, আসো একটা কলে আসি। কলে গেলাম, কথা বললাম, ওই কলেই ও আমাকে বললো যে ওকে, ইউ আর হায়ার্ড। ও ইউ আর হায়ার্ড কলেই, ওকে। কলে নেই, যে ঠিক আছে, তারপর আমি শুরু করলাম। রাইট, এখানে হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি, আমাদের আশেপাশে অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে যেমন লিঙ্কডইনে যাওয়ার পর ও জীবনে কি করে নাই সব আছে, কোডিং এর দুনিয়ায় উদ্ধার করছে, বিজনেসে সব কিছু করে ফেলছে। আলটিমেটলি আমি চেষ্টা করি সবসময় নট টু ওভারসেল। ওভারসেল করে আসলে কখনোই কোনো কিছু অ্যাচিভ করা যাবে না। আমি আসলে যতটুকু পারি, যদি 2টা জিনিসও ভালো পারি, যেন ওই 2টা জিনিস আসলে আমি ক্র্যাক করে বুঝি যে ঠিক আছে, আই নো দিস থিং অ্যান্ড আই ক্যান প্রুভ দ্যাট আই নো দিস ভেরি ওয়েল। এই জিনিসটা আসলে চেষ্টা করা উচিত। ইন্টারভিউতে যাওয়ার পর আমি এটা পারি, আমি ওটা পারি, দরকার নেই। পিপল ডোন্ট ওয়ান্ট নো যে তুমি 100টা জিনিস পারো, তুমি যে আসলে 2টা জিনিস ভালো পারো, এটা যদি তুমি প্রুভ করতে পারো, ইউ আর হায়ার্ড। এখন অ্যালাম হেলথে 1.5 বছর চাকরি করলাম, তারপর আমি চিন্তা করলাম যে ঠিক আছে, অ্যালাম হেলথে অনেক বছর চাকরি করছি, আরেকদিকে এআই বুম করতেছে, 2024-এর কথা। ঠিক আছে, লেটস ট্রাই এআই নাও। তারপর আমি এআই স্পেসে জয়েন করি, এআই স্পেসে 1 বছরের মতো ছিলাম রিটিউনে। দেন আমি হচ্ছে যে অ্যালাম হেলথে জয়েন করি। অ্যালাম হেলথের সময় আমি 3 মাস জবের জন্য অ্যাপ্লাই করছি বিভিন্ন জায়গায়, এবং আমার যেহেতু ওই যে মোটিভটা ছিল যে আমি মানে ওয়াইসি কোম্পানিতেই জব করব, ওয়াইসি কোম্পানিতেই অ্যাপ্লাই করি। অ্যান্ড হচ্ছে যে দেন আমি ওয়াইসি কোম্পানিতে আসলে এনসেভে জয়েন করি। ইটস বিন লাইক 6 মান্থস প্লাস আমি এনসেভের সাথে আছি। ভাইয়া বেশ ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন আমি আজকে মানে হয়েছে কি আমরা রিমোট জব নিয়ে এর আগেও আমরা একটা পডকাস্ট রেকর্ড করছিলাম। সো আমাদের ওই রিমোট জব বা একটা গ্লোবাল অপরচুনিটি বলবো, আমি রিমোট জব বলবো না, ওই গ্লোবাল অপরচুনিটি খোঁজার বেশ কিছু জিনিস আমরা আগেও শুনছি যে কীভাবে খুঁজতে হয়। আমাদের ওই পডকাস্টে আমরা যেটা বোঝার চেষ্টা করছিলাম যে গ্লোবাল অপরচুনিটি খোঁজার জন্য ব্যাকগ্রাউন্ডে আসলে তোমার কী কী স্কিল থাকা উচিত, তোমার কীভাবে নিজেকে রেডি করা উচিত। আর আপনার সাথে আমার যে পডকাস্টটা, এইটা মোস্টলি কিন্তু মানে নিজেকে প্রিপেয়ার করা না, মোস্টলি হচ্ছে কীভাবে আসলে অপরচুনিটি খোঁজা যায় এই জিনিসটা। তো আপনার লাস্ট যে কথাগুলো বলছেন এখান থেকে আমি 2টা জিনিস আমার খুব ভালো লাগছে, আমি এটা আমার অডিয়েন্স বলতে চাই। নাম্বার 1 হচ্ছে না মানে না, না না মানে হচ্ছে 99.99% হচ্ছে না, বাট স্টিল 0.01% বা 0.1% হ্যাঁ থাকতে পারে সে না এর মধ্যে। সো উই শুড ট্রাই, এই একটা জিনিস। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ডো নট ট্রাই টু ওভারসেল। ওভারসেল মানে কখনোই ভালো না আসলে। সো ভাই এই জিনিসটা আমাদের বোঝাতে চাইছে যে ওভারসেল, আপনি যেটা আমাকে মিন করছেন যে ওভারসেল করো না ভাই, তুমি যা পারো তাই, তুমি 2 লাইন পারো, 2 লাইনে তো ডিপলি পারো। তো এই জিনিসটা আমাদের একটু ফোকাস করা উচিত। আমি বলবো কি এটা আসলে গ্লোবাল অপরচুনিটির জন্য না, যেই কোনো অপরচুনিটির জন্য আমার কাছে মনে হয় ওভারসেলটা আসলে কখনোই ভালো জিনিস না। আচ্ছা ভাইয়া, যেটা আমি বলতেছিলাম যে আমরা আমাদের পডকাস্টটাকে এমনভাবে সাজাতে যাচ্ছিলাম যেখানে আমাদের ছেলেমেয়েরা গ্লোবাল অপরচুনিটি কালকে থেকে খোঁজা শুরু করতে পারবে। সো আপনি অলরেডি আমাদেরকে ধারণা দিচ্ছেন যে লিঙ্কডইন একটা ভালো অপশন হইতে পারে। স্টিল আপনার কাছে আমার প্রশ্ন যে আমি যদি কালকে গ্লোবাল অপরচুনিটি খুঁজতে চাই বা আপনার মতো ওয়াইসি কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে চাই, আমার কোন কোন প্ল্যাটফর্মগুলো স্পেসিফিক যদি আমাদেরকে 2-1টা প্ল্যাটফর্ম মেনটেন করেন, তাহলে আমরা হয়তো কালকে থেকেই খোঁজা শুরু করতে পারবো। ওকে, সো আমি অলওয়েজ লিঙ্কডইনকে প্রেফার করি। লিঙ্কডইনে আসলে অনেক জব অপরচুনিটি আছে, লিঙ্কডইনে যাওয়া উচিত, মানুষের খোঁজা উচিত। আসলে জব অপরচুনিটিটা কিন্তু জাস্ট ওই যে অ্যাপ্লাই করে যাওয়া না, আসলে ওই কোম্পানিটা কি করতেছে, ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি, ফাউন্ডার কি করতেছে, আসলে আমি এখানে কাজ করে আরাম পাবো কিনা, বা আমি কমফোর্টেবল হবো কিনা, ভাইব ম্যাচ করে কিনা, এগুলো অনেক কিছু ম্যাটার করে। সো লিঙ্কডইন ওয়ান অফ দ্য প্ল্যাটফর্ম। যদি ওয়াইসি কোম্পানিতে আসলে আমরা জব করতে চাই, তাহলে ওয়াইসি কোম্পানির একটা ডিরেক্টরি আছে, নিজস্ব ডিরেক্টরি, যেখানে হচ্ছে 10,000 কোম্পানি অলরেডি লিস্টেড। ওরা ওখানেই জবের পোস্ট করে, ওখান থেকে আসলে জব খোঁজা উচিত। আমি একটা জিনিস করতাম, সেটা হচ্ছে যে আসলে সব জব তো আর হচ্ছে যে পোস্ট দেওয়া থাকবে না, ওরা হয়তো বা চিন্তা করতেছে হচ্ছে ঠিক আছে 1 মাস পরে আমি হচ্ছে যে এই রোলের জন্য হায়ার করব, হাউ অ্যাবাউট ইউ রিচ আউট টু দ্যাট গাই। অ্যান্ড সে বললো যে আচ্ছা, আমার কাছে ক্যান্ডিডেট অলরেডি এসে বলতেছে যে আমি এটা ইন্টারভিউ নিয়ে দেখি।
তো ইন্টারভিউ নিয়ে হয়তোবা যদি আসলে ভালো লাগে তাহলে হচ্ছে যে ও 1 মাস আগেই আপনাকে হায়ার করবে, ও জব পোস্টই করবে না, রাইট? সো ওয়াইসি যদি ডিরেক্টরিতে যান, আপনি ওখানে সব কোম্পানি লিস্ট পাবেন, ওখানে হচ্ছে জব পোর্টালও আছে। এখানে আমি একটা জিনিস অ্যাপ্লাই করতাম। ধরেন কোম্পানিটা ভাল লাগছে, কোম্পানি যে কাজ করতেছে সেটা ভাল লাগছে, ফাউন্ডার ভাল লাগছে, ইম্প্যাক্টফুল করতেছে। এখন আমি ওদের কোম্পানির যে ওদের যেহেতু ফাউন্ডার প্রোফাইল আছে, ফাউন্ডারের কাছে যে ফাউন্ডারের হচ্ছে যে লিঙ্কডইন বের করতাম, লিঙ্কডইনে কানেকশন পাঠাইতাম। কানেকশন অনেক সময় অ্যাকসেপ্ট করতো, অনেক সময় করতো না। ওখানে আমি একটা নোট অ্যাড করতাম যে ঠিক আছে, আমি এটা তোমার সাথে তোমার ওয়াইসি কোম্পানি দেখা হয়েছে, তুমি দেখছি ভাল লাগছে, নাও আমি তোমার সাথে একটু কানেক্ট হতে চাই। যদি কানেক্ট হয় দেন আমি ওকে ওখানেই অ্যাপ্রোচ করি যে তোমার কোম্পানি ভাল লাগছে, আমি এই কাজ করি, তোমার যদি মনে হয় একটু কথা বলতে তাহলে লেটস টক। আর না হলে যদি না পাই তাহলে হচ্ছে যে ইমেল বের করতাম। ইমেল বের করার একটা ওয়ে আছে। লিঙ্কডইনে যদি যান, লিঙ্কডইনে যাওয়ার পরে স্ক্র্যাপার নামের একটা প্লাগইন আছে, ওইখানে যদি আপনি ক্লিক করেন, মোটামুটি ওরা একটা দের ইজ এ গুড অ্যামাউন্ট অফ চান্স আপনি আসলে ওদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন। সো ইমেল অ্যাড্রেস আমি নিয়ে প্রত্যেককে, আমার একটা গুগল শিট ছিল, যেই শিটের মধ্যে আমি প্রত্যেকটা ফাউন্ডারের প্রত্যেকটা কোম্পানির লিস্ট রাখতাম যে ঠিক আছে আমি এইগুলো এগুলো অ্যাপ্লাই করছি, এত তারিখ অ্যাপ্লাই করছি, তারপরে কবে ফলো আপ করবো, ওরা কোনো রিপ্লাই করলো কি না, এভরি সিঙ্গেল ইনফরমেশন ওই গুগল শিটটার মধ্যে থাকতো। আমি হচ্ছে যে এই জিনিসটা অ্যাপ্লাই করতাম, ওয়াইসি কোম্পানিতে যেতাম, যেটা যেটা ভালো লাগতো, ওই যে বললাম যে 20টা 30টা কোম্পানি, প্রতিদিন আমি 20টা 30টা কোম্পানি বের করতাম। তারপরে হচ্ছে যে এদের কাছে আমি হচ্ছে যে মেল ইমেল করতাম, অনেকের সাথে হচ্ছে যে আমার কথা হয়েছে, এবং এইটা একটা অপরচুনিটি ওয়াইসি কোম্পানি পাওয়ার জন্য যে ঠিক আছে এখন ইমেলটা কিভাবে করব। অনেকে আছে ইমেল করে বিরাট বড় ইমেল, আমি এইটা করছি ওইটা করছি, নো, জাস্ট ওভারভিউ যে ঠিক আছে আমি তোমার কোম্পানিটা ঘাটাইছি কিনা। ও যদি ও যদি আসলে একটা মেইল দেখে বড়, সে বলবে যে আমি এটা পড়বই না। আরেকটা জায়গা আছে যে ঠিক আছে আমি 2 মিনিটের রিডের মধ্যে পড়তে পারি কিনা, রাইট? 2 মিনিটের মধ্যে পড়তে পারি, ও কিন্তু আসলে 2 মিনিটও পড়বে না, ও আসলে চোখ বুলাবে। চোখ বুলায় আসলে যদি ও একটা ইনফরমেশন পায়, যদি মনে হয় ও কানেক্ট করতে পারছে, তাহলে আপনাকে আসলে রিচ আউট করবে। সো এমন একটা মেইল করতাম যেটার ফার্স্ট পার্টে থাকতো আমি তোমার মেইল, তোমার কোম্পানি দেখছি, তোমার কোম্পানি যে কাজ করে সেটা আমার ভালো লাগছে, আমার কাছে মনে হয় যে আমি তোমার কোম্পানিতে গেলে ভালো কিছু করতে পারবো। তারপরে হচ্ছে যে 3টা পয়েন্টে দিতাম যে ঠিক আছে এই 3টা পয়েন্ট আমার অ্যাচিভমেন্ট, আমি আমার ক্যারিয়ারে এই 3টা জিনিস করে আসছি, আই এম গুড অ্যাট। লাস্ট লাইন হচ্ছে যে লেটস টক, ভেরি ক্যাজুয়াল, ডোন্ট মেক ইট সুপার প্রফেশনাল। আর এআই চ্যাট জিপিটি ইউজ করবেন না, এটা একদমই আসলে মানায় না। আরেকটা জিনিস যেটা করতাম সেটা হচ্ছে উই ওয়ার্ক রিমোটলি নামে একটা ওয়েবসাইট আছে, আর ইনডিড, এগুলোতেও অনেক রিমোট অপরচুনিটি পাওয়া যায়। এই 2টা জিনিসও মানুষজন আসলে চিন্তা করে দেখতে পারে তাদের গ্লোবাল অপরচুনিটির জন্য। আচ্ছা ভাই, আপনি যেটা বললেন সেটা হলো ওয়াইসি কোম্পানিগুলোর একটা ডিরেক্টরি আছে। আমি কিন্তু ইচ্ছা করে আপনাকে জিজ্ঞাসা করি নাই যে সেই ডিরেক্টরি কি লিখে সার্চ করলে পাবো, আমি ইচ্ছা করে জিজ্ঞাসা করি নাই। তো আমি চাই আমাদের অডিয়েন্স এটা নিজেরা খুঁজে বের করুক, বিকজ এই চ্যাট জিপিটির যুগে কেউ যদি এটা খুঁজে বের করতে না পারে, আমার মনে হয় গ্লোবাল অপরচুনিটি তার জন্য না। এই কারণে আমি আপনার কাছে জানতেও চাই নাই যে বস মানে এই ওয়াইসি কোম্পানিগুলো বা এই প্ল্যাটফর্ম আমি কিভাবে খুঁজে বের করব। আমি চাই ওনারা নিজেরা খুঁজে বের করুক, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমরা একটা হোমওয়ার্কও দিয়ে দিলাম। ওকে, সো ভাই, আমরা যখন গ্লোবাল অপরচুনিটি খোঁজার চেষ্টা করতেছি, কেন আমরা আসলে গ্লোবাল অপরচুনিটি খুঁজতেছি? অনেকগুলো কারণে খুঁজতেছি। নাম্বার 1 হচ্ছে যেমন আপনার একটা উদ্দেশ্য হচ্ছে আপনি ভবিষ্যতে একটা ওয়াইসি কোম্পানি বিল্ড করতে চান। এই কারণে আপনি ওয়াইসি কোম্পানিগুলোতে কাজ করতেছেন। এটা আপনার একটা অবজেক্টিভ। আরেকটা অবজেক্টিভ আপনার, আপনি যেটা বলছেন যে দেশে আপনি ওইভাবে মানে আপনি পান নাই আরকি, যে ওইভাবে অপরচুনিটি আপনার কাছে মনে হইছে আপনার জন্য অর্থ নাই অপরচুনিটি। এই কারণে আপনি বেটার অপরচুনিটির জন্য গ্লোবাল মার্কেটে চলে গেছেন রিমোট জবে। এখন এই যে একটা স্যালারির ব্যাপার-স্যাপার চলে আসে, আমরা কি এভাবে ধরে নিতে পারি যে এটা, হয়তো আমি জানি না, আমি চাই অলওয়েজ আমাদের অডিয়েন্সের কাছে একটা সলিড ইনফরমেশন দিতে। মানে আমাদের অনেক অডিয়েন্স ধরে নিতে পারে যে গ্লোবালি কাজ করা মানেই হাজার ডলার। আমি জানি না, আমি আপনার কাছে প্রশ্ন করতেছি, আসলেই কি গ্লোবালি কাজ করা হাজার ডলার কিনা? আচ্ছা, ভাইয়া এটা হচ্ছে যে আসলে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ইন্টারভিউতে একটা কোশ্চেন থাকে সাইট ফাউন্ডারদের সাইড থেকে বা এইচআর এর সাইড থেকে যে তুমি কত টাকা স্যালারি চাও, রাইট? যখনই একটা মানুষ আসলে ইউএস বা বাইরের ইউরোপের কোম্পানির সাথে হচ্ছে যে আসলে কাজ করতেছে, আচ্ছা বাংলাদেশে যেহেতু এটা ইউএস কোম্পানি, ওর এখানে হায়ার করতে আসলে $10,000 লাগে, $10,000 লাগে, রাইট? বাংলাদেশ থেকে ওকে হায়ার করতেছে, তার মানে সো আপনাকেও যে $10,000 দিবে এটার কোনো হচ্ছে যে
নেসেসারি না। সো আপনি আসলে অ্যামাউন্টটা একটা রিজনেবল অ্যামাউন্ট বলবেন। অনেকে হচ্ছে যে গ্লাসডোরে যায়, যে দেখে আসলে এই স্যালারিগুলো কত। গ্লাসডোরে কিন্তু একটা ওভারভিউ দেয়। সো ওই ওভারভিউ যদি দেখেন আপনি যে $5,000 ওভারভিউ, তাহলে আসলে হয় না। আপনি আসলে যেটা আপনার জন্য নেসেসারি, আর হচ্ছে যে আপনি ঠিক আছে, যেহেতু গ্লোবাল অপরচুনিটি, আমি আরেকটু বাড়ায় বলতে পারি বা অ্যাপ্রক্সিমেট এরকম রেঞ্জে আমি হইলে আমার জন্যও ভালো, কোম্পানির জন্য ভালো। এটা আসলে চিন্তা করা উচিত। এখন আপনি বলতে পারেন যে আসলে কতটুক হইতে পারে। এটা ডিপেন্ডস অন দ্য পিপল হু আর লাইক, তোমার এক্সপিরিয়েন্স কেমন, তুমি নিজে এটাকে নিজেকে জাজ করো। জাজ করে হচ্ছে যে আসলে ওই অ্যামাউন্টটা বলো। এখন তুমি বলতেছো যে না, এটা আসলে কম হয়ে গেলে, কম হইতেই পারে। হ্যাঁ, তুমি 6 মাস পরে, 8 মাস পরে বা 1 বছর পরে যে ফাউন্ডারের সাথে কথা বলো। কারণ এটা স্টার্ট আপ কালচার, এখানে হচ্ছে যে তোমার কর্পোরেটের মতো এইচআর এর কাছে যাইতে হবে না বা আরো অনেকগুলো ডিপার্টমেন্টের কাছে যাইতে হবে না স্যালারি ইনক্রিজের জন্য, রাইট? তুমি যদি 6 মাস পরে প্রুভ করতে পারো আসলে যে হ্যাঁ, আমি তোমার কোম্পানিতে ভ্যালু অ্যাড করি, আমি ইম্প্যাক্টফুল কাজ করতেছি, আমি ওনারশিপ নিয়ে কাজ করতেছি, দেন কথা বলো। কথা বলে বলো যে ঠিক আছে, আমি অলরেডি প্রুভ করছি, নাও আমি এত টাকা স্যালারি চাই। দেখবা যে আমার কাছে মনে হয় যে অডিয়েন্সরাও যদি হচ্ছে যে বা গ্লোবাল আর্নার্স যারা আছে তারাও যদি এভাবে কথা বলে, আমার কাছে মনে হয় দ্য ফাউন্ডার্স অর দ্য এইচআর টিম উইল অ্যাকসেপ্ট, বিকজ ইউ অলরেডি প্রুভেন ইট। যখন আপনি আসলে ইন্টারভিউতে আছেন তখন কিন্তু আসলে আপনাকে সিভি দেখে জাজ করতেছে। আপনি যখন হচ্ছে যে কোম্পানিতে আসেন, সে অলরেডি জানে আপনার ওয়ার্থ কতটুক। তখন হচ্ছে যে আপনি ওদের সাথে নেগোসিয়েশনে যাইতে পারেন। আচ্ছা, পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের যেটা মাথায় রাখা উচিত যে আমার ফার্স্ট অপরচুনিটিটা পাওয়া দরকার, তাই না? এটা হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, আমি অপরচুনিটি ফার্স্টে ক্র্যাক করার ট্রাই করব। সো ওই ক্ষেত্রে আমরা নিজেকে প্রথমত ওভারসেল করবো না, ফার্স্টে আপনি বলে দিয়েছেন। সেকেন্ড হচ্ছে আমাদের এক্সপেকটেশনটা আমরা মানে এটা ফিল করবো না যেটা হচ্ছে গ্লোবাল, আমি একেবারে ফাটাই জিনিসটা এভাবে চিন্তা ভাবনা করে আমরা যেটা চিন্তা ভাবনা করে একটা ডিসেন্ট অ্যামাউন্ট আমরা আমরা চার্জ করার ট্রাই করবো বা ডিসেন্ট অ্যামাউন্ট আমরা চাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা ধরেন আমাকে ডিসেন্ট অ্যামাউন্ট অফ চার্জ করবো বা আমি একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ পেমেন্টের জন্য আমি চাইবো আমার এমপ্লয়ারের কাছ থেকে। এখন আমি যে চাইবো একটা অ্যামাউন্ট এক্স ওয়াই জি যেটাই হোক, আমি একটা অ্যামাউন্ট যখন চাইবো, আমার স্কিল সেট কিন্তু একটা ম্যাটার আমার কাছে মনে হয়। লাইক ধরেন আমি একজন ইঞ্জিনিয়ার, ওনার স্কিল সেটটা এক ধরনের। আমি একজন বিজনেসের মানুষ, আমার স্কিল সেট আরেক ধরনের। সো একজন ইঞ্জিনিয়ার যা চাইবে, একজন বিজনেসের মানুষ হয়তো তার থেকে কম চাইতে পারে, আমি জানি না। আবার এমনও হইতে পারে যে ইঞ্জিনিয়ার কম চাইতে পারে, বিজনেসের মানুষ বেশি চাইতে পারে। সো যেটা আমি এখন যে পার্সপেক্টিভ থেকে আমি কথা বলতেছি আপনার সাথে, সেটা হচ্ছে এই গ্লোবাল জবগুলো পাবার জন্য কোন ব্যাকগ্রাউন্ডের মানুষ বা কোন স্কিল সেটের মানুষরা বেশি আম আপনি অ্যাপ্রিশিয়েট করেন কাদেরকে? যে এদের বেশি খোঁজা উচিত, লাইক ইঞ্জিনিয়ারসদের বেশি খোঁজা উচিত এই ধরনের অপরচুনিটি? না বিজনেস ব্যাকগ্রাউন্ডের মানুষদের, কাদের অ্যাকচুয়ালি? আসলে গ্লোবালি কাজ করার জন্য কোনো আসলে বিজনেস বা ইঞ্জিনিয়ারিং বা ওই যে ফুল স্ট্যাক যেটা আমরা বলি, এরকম কোনো কোনো কিছু নাই। হ্যাঁ, সবাই আসলে জব করতেছে। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা অলরেডি বাইরের কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসাবে আছে। বাইরের কোম্পানিতে আমি যেমন হচ্ছে যে বিজনেস সাইডে এনসেপে আছি, আমি বিজনেস সাইড থেকে আছি। অনেকে আছে ডিজাইনার, তারা হচ্ছে যে বিজনেস কোনো কোম্পানিতে ডিজাইনার হিসাবে আছে। সো ইটস নট লাইক যে অনলি ইঞ্জিনিয়াররাই হচ্ছে যে গ্লোবাল জব পাবে, বিকজ ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে যে ল্যাপটপ থেকে, বা বিজনেস বিজনেস লোকজনরা পাবে, এরকম কোনো কিছু নাই। আসলে সবার জন্যই অপরচুনিটি আছে। ইউ জাস্ট নিড টু গেট দ্য রাইট ফিট, দ্যাটস ইট। ওকে। সো আমি ধরে নিলাম যে আমি একজন রাইট ফিট। আমি ধরে নিচ্ছি। এখন আমার তো একটা পোর্টফোলিও, সিভি এইসব ব্যাপার-স্যাপার থাকবে। সো আমি যখন আমার এই পোর্টফোলিওটা মেক করতে যাবো, যেমন ধরুন আপনার একটা পোর্টফোলিও ডেফিনিটলি মেক করছেন এবং আপনি যখন একটা পোর্টফোলিও মেক করছেন, আপনি হয়তো শুরুতে নিজেও জানতেন না যে একটা গ্লোবাল কোম্পানিতে এপ্লাই করার জন্য কেমন ধরনের পোর্টফোলিও থাকা উচিত। আপনি হয়তো রিসার্চ করছেন। সো আমি চাই আপনি আমাদেরকে পোর্টফোলিও নিয়ে একটা নলেজ দেন, যেইটা শুনে আমাদের অডিয়েন্সরা চেষ্টা করলে মানে সে একটা গাইডলাইন পেয়ে গেল যে আমি পোর্টফোলিওটা এভাবে তৈরি করা শুরু করি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এটা এই কোশ্চেনটা আসার জন্য। হ্যাঁ, সিভিটা কিন্তু লাইক ফার্স্ট পার্ট অফ ইন্টারভিউ, রাইট? আমরা যখন বলি যে সিভি কিভাবে বানাবো, বাংলাদেশের এটা একটা ব্যাপক কঠিন কোশ্চেন যে কিভাবে সিভি বানাবো। সিভি বানানোর আমি কয়েকটা টেকনিক আমি আমার লাইফে ফলো করছি, হইতে পারে এটা ট্রু বা না, আমি আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি, রাইট? যখন আমি এলএম হেলথে, আমার ফার্স্ট যেহেতু গ্লোবাল জব, ওখানে যখন আমি জব করি, অ্যাপ্লাই করা শুরু করি, তখন এলএম হেলথ পাইছি, বাট আরও তো অ্যাপ্লাই করছি, রাইট? আমি যখন হচ্ছে যে ফার্স্টে সিভি বানাই, দেখি যে কোনো রেসপন্স আসতেছে না। রেসপন্স আসতেছে না মানে দেয়ার দেয়ার মাইট বি টু থিংস, যে আমি আসলে রাইট মানুষের কাছে যাচ্ছি না, আর না হলে আমার সিভি ঠিক নেই। সিভি ঠিক করাটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সিভির মধ্যে আসলে থাকবে যে
অনলি নাম্বারস, এটা অনলি নাম্বারস, এটা ম্যাটার করে। সিভিতে আসলে যখন আসলে মানুষজন দেখে, সিভি কেউ পড়ে না, সিভিতে দেখে যে আচ্ছা আমি আমার আগের এক্সপিরিয়েন্সে বা আমার ক্যারিয়ারে যখন এই 5টা জব করছি, এই 5টা জবে আমি যেই কাজগুলা করছি সেই কাজগুলোতে আমি আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলাইতে পারছি, রাইট? যেমন যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড হয়, সে তখন বলবে যে আমি আসলে আমার রেভিনিউ, কোম্পানির রেভিনিউ 0 থেকে 100K নিয়ে গেছি, রাইট? বা আমি 6 মাসের মধ্যে টপ ফানেলে এত অ্যামাউন্ট অফ ইউজার্স অ্যাড করতে পারছি। ইঞ্জিনিয়ার্সরা বলবে যে আমি যেই কোডটা রান করছি সেটার জন্য হচ্ছে যে আমার প্ল্যাটফর্মটা 50 টাইম ফাস্টার হয়েছে বা 50% ফাস্টার হয়েছে। আবার যারা কোয়ালিটি অ্যাসুরেন্সের লোকজন আছে তারা বলবে যে আচ্ছা আমি যেই কোয়ালিটি অটোমেশনটা বানাইছি এটার জন্য আমাদের কোয়ালিটি মানে টেস্টিংয়ের পার্টটা 50% কম সময়ে হয়। সো দিজ আর দ্য নাম্বারস ইউ নিড টু মেনশন। এখানে কোনো, এখানে যদি আমি বলে রাখি যে আমি হচ্ছে যে পারি হচ্ছে যে কথা বলতে, কমিউনিকেশন স্কিল আমার অনেক ভালো, আমি হচ্ছে যে 2টা পার্টনারশিপ করছি, না, পার্টনারশিপ করে আসলে ইম্প্যাক্টটা কি হয়েছে কোম্পানিতে, কোনো কি ইম্প্যাক্ট পড়ছে? যদি ইম্প্যাক্ট পড়ে দ্যাটস ইয়োর অ্যাকচুয়ালি পয়েন্ট। আর সিভি অনেকে বলে 1 পেজের মধ্যে রাখতে, 1 পেজের মধ্যে ইটস নট নেসেসারি। 1 পেজই হইতে হবে, এটা কোনোখানে বাধা ধরা কোনো কিছু নাই, ইট ক্যান বি 2 পেজ। আমি যখন অ্যালাম হেলথে জব পাইছি তখনও 2 পেজ ছিল, এনসেভে যখন জয়েন করছি তখন আমার 2 পেজই ছিল। সো আমিও তো পাইছি, রাইট? ফার্স্টে এখানে একটা জায়গা আসে, সেটা হচ্ছে যে সিভিটা আসলে চোখে দেখতে ভালো রাখতে হবে, চোখে দেখার একটা ব্যাপার আছে, রাইট? আমি যখন ফার্স্টে অ্যালাম হেলথে যখন জব করি তখন আমার আসলে এক্সপিরিয়েন্স নট দ্যাট গ্রেট, আমার ক্যারিয়ার মাত্র স্টার্টিং। তখন আমার সিভিটা কালারফুল ছিল, অনেক কালারফুল ছিল, কিন্তু মানানসই কালারফুল, যে আমি লাল কটকটা কালার দিয়ে বানাই না, আমি একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিছি, জিনিসটাকে সুন্দর করার চেষ্টা করছি, সুন্দর একটা ছবি দিছি, এভাবে দিয়ে বানাইছি। অ্যান্ড এইবার যখন এনসেভে আমি যখন জয়েন করলাম তখন আমার ছিল, সিভি ছিল সাদা, কারণ তখন আমার পোর্টফোলিওটা ভারী আছে, তখন আমি জানি আমার কালারফুল ম্যাটার করে না, তখন আমি আসলে সাদাটা একটু প্রফেশনাল বানানোর চেষ্টা করছি। সো সিভিটা আসলে যে মানুষটা দেখবে তাকে এমন একটা জিনিস প্রেজেন্ট করো যে তোমার রুচি আছে, তোমার আসলে মাইন্ডসেটটা হচ্ছে যে ইউ থিঙ্ক লাইক আ আউটসাইড ওয়ার্ল্ড, ইউ থিঙ্ক লাইক প্রফেশনাল, ইউ থিঙ্ক লাইক আ ফাউন্ডার, রাইট? একটা ফাউন্ডারের নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা আমি সবসময় মেনটেন করি, অ্যান্ড আমার মনে হয় যে এই জিনিসগুলো মেনটেন করলে সিভিটা আসলে সুন্দর করা সম্ভব। মানে আমরা শুরুটা করতে পারি নোটিসেবল কিছু দিয়ে, যেটা আপনি করছেন একটু কালারফুল, একটু ভাইব্র্যান্ট, বাট আপনি যেটা নজর রাখার চেষ্টা করছেন লালটা আবার এমন লাল যেন না হয় যেটা আবার অনেক মানে কটুও লাগে। সো নোটিসেবল, জাস্ট নোটিসেবল করার জন্য আপনি একটু ভাইব্রেন্ট কালার দিয়ে শুরু করছেন। বাট যখন আপনি ফিল করছেন আমি এখন ম্যাচিওর, আমার মধ্যে ম্যাচিউরিটি চলে আসছে, আমার এক্সপিরিয়েন্স চলে আসছে, আমার ডাটা এখন কথা বলবে, ওই সময় আপনি চলে আসছেন সাদা মাটা একটা সিভিতে। ওকে ফাইন। এখন ভাই আমরা সিভি তো বানাবো বা পোর্টফোলিও তো আমরা মেক করবো, পোর্টফোলিও মেক করতে গেলে আমার কাছে মনে হয় ইনফরমেশন তো দরকার। আমরা যেমন আমাদের দেশে জব খুঁজতে গেলে যেটা দেখি, আমরা লাইক ধরেন আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের সিভিতে রাখি, আমাদের প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা রাখি, আমাদের যদি স্পেসিফিক কোনো স্কিল থাকে যে আমি এটা পারি এটা আমরা রাখার চেষ্টা করি। আর পাশাপাশি আমাদের দেশে দেখা যায় যে অনেক সিভি বাবার নাম, মায়ের নাম, ব্লাড গ্রুপ বা শ্বশুর বাড়ির ঠিকানা, এই সেই হাবি যাবি অনেক কিছু থাকে। সো এই গ্লোবাল স্ট্যান্ডার্ড সিভিগুলো আসলে কেমন হওয়া উচিত, মানে কি ইনফরমেশন অ্যাকচুয়ালি এইসব সিভিতে থাকে? অ্যান্ড আরেকটা ইনফরমেশন আর একটা গাইডলাইন আপনি আমাদেরকে দিবেন যে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড সিভি তৈরি করার জন্য আমার আজকে থেকে কি স্কিলে ফোকাস করা উচিত? আরেকটু অ্যাড করি আমি, আমাদের দেশে যেমন আপনি খেয়াল করবেন যে কিছু স্কিলে খুব মানে কিছু স্কিল প্রত্যেকটা কোম্পানি চায় যে তোমার মিনিমাম কমিউনিকেশন স্কিল থাকা উচিত, তুমি মিনিমাম প্রেজেন্টেবল হওয়া উচিত, তোমার একটু পাবলিক স্পিকিংয়ে একটা এক্সপিরিয়েন্স থাকা উচিত, তুমি হয়তো নিজের সিভিটা নিজে লিখতে পারা উচিত। এখন এটা ধরেন একটা নতুন স্কিল চলে আসছে এআই, যে এআই সম্পর্কে তোমার একটা ভালো নলেজ থাকা উচিত। সো গ্লোবাল স্ট্যান্ডার্ডে আসলে কোন স্কিলগুলোকে ফোকাস করে? আচ্ছা, সো বেসিক্যালি এটা ডিপেন্ডস অন লাইক যারা ইঞ্জিনিয়ারিং পার্টে আছে তাদের ইঞ্জিনিয়ারিং জায়গা, যারা বিজনেস আছে তাদের জন্য কি। যেমন হচ্ছে যে ধরেন আপনি যদি বললেন যে আপনি সিভিতে কি কি জিনিস অ্যাড করবেন, সিভিতে আপনার নাম এবং আপনি আসলে কোন রোলের জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি কোন রোলে আসলে এক্সপার্ট সেটা আসলে মেনশন করাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ছবি থাকতে পারে না থাকতে পারে, এটা আসলে ম্যাটার করে না, কারণ ছবি দিয়ে কী করবে ও। যেগুলা জিনিস আসলে ম্যাটার করে আলটিমেটলি এগুলা জিনিস থাকতে হবে, যেগুলা জিনিস ম্যাটার করে না সিভিতে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। ফার্স্ট অফ অল সামারি থাকা উচিত একটা,
সামারি মানুষজন কি করে, আই এম ভেরি গুড অ্যাট লাইক কমিউনিকেশন, আই ডু হার্ড ওয়ার্ক, এইসব জিনিস থাকে। নট নেসেসারিলি এই হার্ড ওয়ার্ক আসলে সবাই করে। হ্যাঁ, তুমি কি করো, তোমার পার্সোনালি আসলে জিনিসটা কোন জায়গাটায় হচ্ছে যে তুমি ইমপ্যাক্ট রাখতে পারবা। অলওয়েজ এই একটা কথাই বলি, ইমপ্যাক্ট রাখার ব্যাপারটা। সো সামারিটা নিজে লেখার চেষ্টা করবেন, অ্যান্ড নিজে লেখে হচ্ছে যে এই জায়গাটায় সামারি বড় করব না, 2 লাইনের ম্যাক্স বেশি করব না। এই 2 লাইনের মধ্যে বুঝাই দিব যে আমরা আসলে এটা করি, অ্যান্ড আমি এই জায়গায় ইমপ্যাক্ট ফেলতে পারবো। তারপরে আস্তে আস্তে স্কিল সেট, যারা আসলেই কম্পিউটার সায়েন্সে মানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা টেক ব্যাকগ্রাউন্ডে যারা কোড করে, তাদের জন্য হচ্ছে যে কোডের স্কিল সেটগুলো মেনশন করা খুবই ইম্পর্টেন্ট। সব মেনশন করার দরকার নেই, যেগুলোতে আপনি আসলে ভালো, যেগুলো আসলে এখন পর্যন্ত হচ্ছে যে ওয়ার্ল্ডে আছে, সেগুলো জিনিস মেনশন করেন। তারপরে হচ্ছে যে টুল, আসলে কোন টুল আপনি ইউজ করতে পারেন। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গিটহাব আছে, স্ট্যাক ওভারফ্লো আছে, এগুলো আপনি মেনটেন করেন। সো এইগুলো জিনিস মেনশন করেন। যখন হচ্ছে যে আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডে, তখন হচ্ছে যে আপনি কি জিনিস, হাবস্পট ইউজ করতে পারেন, আপনি ইমেইলিং টুলগুলো ইউজ করতে পারেন, এটা মেনশন করেন। যারা ডিজাইনার তারা হচ্ছে যে ফিগমা ইউজ করতে পারেন, ফটোশপ ইউজ করতে পারেন, এগুলো জিনিস মেনশন করাটা ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্সের কথা যদি আসি, এক্সপিরিয়েন্সটা চেষ্টা করবেন 100টা পয়েন্ট না দিতে, ম্যাক্সিমাম চাপায় নিয়ে এসে 4টা পয়েন্ট দেন। ম্যাক্সিমাম 4টা, 3টার মধ্যে থাকলেও সমস্যা নাই। 4টা পয়েন্টে যদি কারো কাছে আসলে 4টা পয়েন্ট না থাকে, তাহলে 3টা পয়েন্ট দেন, অ্যান্ড মেনটেন করার চেষ্টা করেন প্রত্যেকটা এক্সপিরিয়েন্সেই আপনি 3টা করে পয়েন্ট আছে। একটাতে 3টা, একটাতে 8টা, দেখতে ভালো লাগে না। আর জিনিসগুলো হচ্ছে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। বাট এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আপনাকে আসলে ব্যাকগ্রাউন্ড বোঝায় যে ঠিক আছে, আমি আসলে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, এখন আমি ইঞ্জিনিয়ারিংয়ের উপর কাজ করতেছি, আমি ফুল স্ট্যাক আছি, এই জিনিসগুলো আসলে দেওয়া উচিত। ভাইয়া আপনি তো লোকাল এবং গ্লোবাল ২ জায়গাতেই জব করছেন। আপনি লোকাল স্টার্টআপে জব করছেন, গ্লোবাল স্টার্টআপে জব করতেছেন এবং করছেনও। আমি যদি ২ টা জায়গার মধ্যে কম্পেয়ার করি, লাইক ধরেন ২ জায়গার কালচার মানে ডেফিনিটলি ডিফারেন্ট, ২ জায়গার এথিক্স ডেফিনিটলি ডিফারেন্ট। আপনার দৃষ্টিতে আমাদের বাংলাদেশের প্রফেশনালদের কোন জিনিসটা অ্যাডপ্ট করা উচিত? আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে বলবেন যে আপনি যখন লোকাল স্টার্টআপে ছিলেন, আপনার এথিক্স, কালচার এই জিনিসগুলো কেমন ছিল? যখন আপনি গ্লোবালে আসছেন, এখানকার জিনিসগুলো কেমন? অ্যান্ড আমি এটাও আপনি আমাকে বলতে পারেন যদি আপনার মানে আপনি যদি চান আরকি, কোনটা বেটার? কোন কালচারটা আসলে বেটার? এবং হইতে পারে আমাদের লোকাল কালচার বেটার। তাহলে আমাদের গ্লোবাল কালচারের উচিত কি? এখান থেকে অ্যাডপ্ট করা। আবার এমনও হইতে পারে গ্লোবাল কালচারের কিছু একটা অনেক ভালো। তাহলে আমাদের লোকালের উচিত গ্লোবাল থেকে অ্যাডপ্ট করা। কোন জিনিসটা? আচ্ছা, সো আমার আসলে লোকালি এখন হচ্ছে গ্লোবালি কাজ করতেছি, 2 জায়গায় হচ্ছে কাজ করার অপরচুনিটি হইছে আলহামদুলিল্লাহ। বাট বলবো যে বাংলাদেশের একটা জায়গাটা অনেক বেশি ল্যাক করে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যখন হচ্ছে যে একটা মানে একটা স্টার্টআপ বিল্ড করে, তারা তখন হচ্ছে যে অনেক বেশি মানুষ হায়ার করে ফেলে, রাইট? আর না হলে ওরা ওরা হচ্ছে যে অনেক বেশি স্পেন্ড করা শুরু করে। ঠিক আছে, আমি ইনভেস্টমেন্ট পাইছি, লেটস গো ফুল ফোর্স, রাইট? এই জিনিসটা একটা ভেরি ভেরি রং কনসেপ্ট। মানুষ বেশি হওয়া মানে হচ্ছে যে ম্যানেজমেন্টের যা কাজ বেশি, প্রোডাক্ট ইয়া আপনার প্রসেস স্লো হয়ে যাবে। আপনি সব কিছু দেখবেন যে একটা কাজ করতে হইলে একটা স্টার্টআপের সবচেয়ে মেইন জিনিস হচ্ছে ডিসিশনটা অনেক তাড়াতাড়ি আসতে হয়। আজকে একটা জিনিস ডিসিশন হয়েছে, আজকে একটা প্রবলেম হয়েছে, আজকে একটা ফিচার লঞ্চ করা লাগবে, ইটস ইনস্ট্যান্ট হয়। যখন আপনি টিম বড় করবেন, দেয়ার আর সো মেনি ইস্যুস। এই জিনিসটা বাংলাদেশে অনেক বেশি ভুল করে বাংলাদেশের স্টার্টআপগুলো। আস্তে আস্তে বাংলাদেশের স্টার্টআপের কালচারটাও ম্যাচিউর হয়ে আসতেছে, আমরা অনেক পিছনে অবশ্যই, বাট স্টিল আমাদের কিছু জিনিস অ্যাডপ্ট করা লাগবে। আরেকটা জিনিস হচ্ছে যে কালচার, রাইট? কালচারের কথাটা বললেন। বাংলাদেশে কালচার হচ্ছে যে 9 to 5। হ্যাঁ, 9 to 5 কখনো স্টার্টআপের কালচার না। স্টার্টআপের কালচারে কোনো 9 to 5 না, এটা হচ্ছে কর্পোরেটের কালচার, রাইট? অ্যান্ড স্টার্টআপে বাংলাদেশে হচ্ছে যে আরেকটা জিনিস সেটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে একদম টাইম বেঁধে চলা, প্লাস হচ্ছে যে সিনিয়র জুনিয়র একটা ম্যাটার করে। এইসব জিনিস আসলে আমি কখনো গ্লোবাল প্ল্যাটফর্মে দেখিনি, রাইট? এই যে ধরেন ছুটির ব্যাপারটা, বাংলাদেশে ছুটির ব্যাপারটা একটা মিরাকেল। মানুষজন ছুটি পাইছে 1 সপ্তাহ, ইটস লাইক 1 সপ্তাহ ছুটি পাইছি, কি করবো? হ্যাঁ, চলো চলো কক্সবাজার যাই। কক্সবাজার যাই, রাইট? বিদেশে কিন্তু ছুটিটা বাধাই করা, যে তুমি যদি আসলে ছুটিও না পাও, মানে ছুটি যদি তুমি মানে বছরে একটা ছুটি পাইছো, এটা তোমার বাধা করা। তুমি একসাথে 7 দিন নিবা না 20 দিন নিবা, ইটস আপ টু ইউ। আর যখন ইচ্ছা তখন একটা
ছুটির অপরচুনিটি থাকেই, বাট স্টিল যে জিনিসটা একটা জিনিস মেনটেন করতে হয়, যেহেতু আপনি একটা ওনারশিপ নিয়ে কাজ করতেছেন, আপনি একটা বড় দায়িত্বে আছেন, রেসপন্সিবিলিটি নিয়ে আসলে ছুটি নেওয়াটা ওয়াইজ হবে। হ্যাঁ, যে প্রত্যেকটা জিনিসকে মানে একটা সুযোগ পাইছি ওইটাকে হচ্ছে যে কাজে লাগে আরও 5টা জিনিস করি, এটা করা উচিত না। কিন্তু বাংলাদেশে হচ্ছে যে এই যে ছুটির ব্যাপারটা মানুষজন ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে যে যে রিমোট কালচারটা যেটা বলে, বাংলাদেশে কিন্তু একসময় রিমোট কালচারটা শুরু হয়েছে। যখন রিমোট কালচার শুরু হয়েছে মানুষজনের প্রোডাক্টিভিটি কমে গেছে। ওয়ার্ল্ডে দেখা গেছে যে যারা রিমোট জব করে তাদের আসলে 80% প্রোডাক্টিভিটি বাড়ে, কিন্তু বাংলাদেশের কালচারে কমে যায়। কেন কমে? বাংলাদেশে যখন হচ্ছে যে মানুষজন বাসায় বসে কাজ করে, তার ফ্যামিলি আছে, তার বাবা মা আছে, তার বাচ্চা কাচ্চা থাকতে পারে, সব কিছুকে হ্যান্ডেল করার পরে তাকে হচ্ছে যে অফিসে সময় দিতে হয়। যেটাই হোক, এটা যদি আপনি রিমোটলিও জব করেন এই জিনিসটা আছে, কিন্তু যখন হচ্ছে যে আপনি আসলে ওনারশিপ নেবেন তখন হচ্ছে যে ওই জায়গাটা আপনাকে চিন্তা করতে হবে যে আমার উপর একটা কোম্পানি একটা দায়িত্ব দিছে, অ্যান্ড এই দায়িত্বটা আমার পালন করতে হবে। এই জিনিসগুলো আসলে মেনটেন করা উচিত। অ্যান্ড বাংলাদেশে এই জন্যই হচ্ছে যে যখন হচ্ছে যে রিমোট কালচারে গেছিল, এখন আবার কিন্তু ফিজিক্যাল কালচারে চলে গেছে। দেখতেছে যে এই যে বাংলাদেশে যাওয়া আসা এখানে একটা বড় টাইম চলে যায়, অ্যান্ড হচ্ছে যে ওই মানে ইনফ্রাস্ট্রাকচারটা এইভাবে বিল্ড হয়েছে আসলে বাংলাদেশে যে ফিজিক্যালি অফিস করলে আসলে মানুষের প্রোডাক্টিভিটি বাড়ে। এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে এই কালচার থেকে বাংলাদেশে বের হয়ে এসে বাংলাদেশের মানুষজন যারা কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ যারা এমপ্লয়ি আছে তাদেরই সবারই একটা ওনারশিপের ব্যাপারটা, এই জিনিসটা থাকা উচিত। ভাই আমরা যেহেতু গ্লোবাল ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলতেছি, গ্লোবাল ক্যারিয়ারে স্যালারিও আমরা কম হোক বেশি হোক হোয়াট এভার আমরা একটা স্যালারি আছে এটা আমরা জানি। যেমন ধরেন আপনারই XYZ একটা অ্যামাউন্ট স্যালারি তো ডেফিনেটলি আছে। সো আপনি অলরেডি 2টা গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করছেন, এখন আরেকটা গ্লোবাল প্ল্যাটফর্মে কাজ করতেছেন। সো মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমার কাছে মনে হয়েছে কি আপনি যেহেতু যে টি-শার্টে লেখা আছে অ্যানসেভ, এবং আমি অ্যানসেভ নিয়ে একটু পরে কথাবার্তা বলবো, বাট আপনি যেহেতু অ্যানসেভে জব করতেছেন রাইট নাও, প্রবাবলি আপনার স্যালারিটা এখন অ্যানসেভ হয়েই ঢুকে প্রবাবলি। বাট আমাদের সবাই তো এনসেভে জব করবে না, যারা আমাদের শুনতেছে সবাই তো এনসেভে জব করবে না। সো যারা এনসেভে জব করবে না বা যারা আদার্স কোম্পানিগুলোতে জব করবে, তাদের স্যালারিগুলো কীভাবে আসবে বা আপনারা কীভাবে স্যালারি উইথড্র করতেন? আচ্ছা, সো আমি যখন আগে গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে যখন এলএম হেলথ বা রিটিউনে যখন কাজ করছি তখন কিন্তু আমার স্যালারি হচ্ছে ইউএসডিতেই হয়েছে, রাইট? সো ইউএসডি আসলে তখন তাদেরকে এই কোম্পানিগুলোকে একটা হ্যাসেল নিতে হইতো, কারণ হচ্ছে যে এই কোম্পানিগুলোকে ওয়ার করে বাংলাদেশের ব্যাংকে উইথড্র করতে হইতো। সে ওই ব্যাংকে আসবে, আমার একটা 4-5 দিনের সময় আছে। তারপরে হচ্ছে যে যেহেতু ওয়ার ট্রান্সফার ফিস ভেরি হাই, প্রতি মাসে এই একটা হ্যাসেল পুহায়ে তারপর হচ্ছে যে আমার বাংলাদেশের ব্যাংকে আসতো, এবং বাংলাদেশের ব্যাংকে আসার পরে ওটা আমাকে আসলে দেখাইতে হতো টাকাটা কই থেকে আসতেছে প্রতি মাসে, রাইট? আমার ডকুমেন্ট জমা দিতে হয়েছে। রাইট নাও এখন বাংলাদেশে এনসেভ আছে, আমি এখন এনসেভের মাধ্যমে হচ্ছে যে বাংলাদেশে ইজিলি আমার কোম্পানি থেকে এনসেভে পাঠায় দেয়, এবং গ্লোবালি যত কোম্পানি আছে সবাইকে যদি হচ্ছে যে এনসেভের ইনফরমেশনটা দেওয়া যায়, এনসেভের আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা যদি পাঠায় দেয়, এমপ্লয়াররা ইজিলি হচ্ছে যে ওখানে পেমেন্ট করে দিতে পারবে। বাংলাদেশে যেহেতু এখন এনসেভ আছে, আমার স্যালারি এখন আমি এনসেভের মাধ্যমেই নিই। আচ্ছা ভাইয়া, অনেকেরই প্রশ্ন আসতে পারে যে অ্যানসেভ ব্যাপারটা আসলে কী বা অ্যানসেভ জিনিসটা কী বা আপনি অ্যানসেভ যে কোম্পানিতে জব করছেন অ্যানসেভটা আসলে কী? তো আমারও পার্সোনালি কিউরিসিটি আছে অ্যানসেভে। কেন? মানে আজকে হয়তো আপনার সাথে আমার যে কানেকশন, এখানে পডকাস্টে বসার একটা কানেকশন কিন্তু অ্যানসেভ। সো আমার ভাই মানে অ্যানসেভ ব্যাপারটাতে আমার একটু ইন্টারেস্ট আছে। সো আজকে যেহেতু আমরা এই পডকাস্টে বসছি, পডকাস্টে বসার একটা কানেক্টিভিটি কিন্তু অ্যানসেভ। যে আপনি অ্যানসেভে একদম গ্রোথ লিড হিসেবে আপনি কাজ করতেছেন, এটা আমাকে বেশ মানে আমার মধ্যে আগ্রহ জন্মাইছে। যেমন ধরেন এই যে ভাইয়া কিন্তু আমার জন্য একটা ছোট গিফট হ্যাম্পারও নিয়ে আসছে অ্যানসেভের পক্ষ থেকে, সেটা আমি বাসায় গিয়ে ডেফিনেটলি দেখবো। ও ভাই থ্যাংকস, এখানে আপনাকে আমার দেওয়া দরকার ছিল, আপনি আমার জন্য নিয়ে আসছেন, থ্যাংক ইউ ভাই। আমি মানে অ্যানসেভের প্রতি আমার ইন্টারেস্টটা কেন বলি, আমি নিজেও দেশের বাইরে ক্লায়েন্ট ডিল করি। তো ক্লায়েন্ট ডিল করতে গিয়ে আমার যেটা হয় সেটা হইলো ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদের কাছ থেকে পেপাল চায়, যে ভাই তোমার কি পেপাল আছে কিনা, এবং আমরা জানি বাংলাদেশে ভাই পেপাল এ মাল তো নাই, এবং যারা ফ্রিল্যান্সার্স তারা বলে আমরা অনেক দুর্ভোগের মধ্যে আছে যে ভাই পেপাল নাই কেন। তো আমরা কি লাইক ধরুন আমি ফার্স্টে একটু আপনার কাছে রিকোয়েস্ট করবো অ্যানসেভ কি, এটা একটু আপনি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বোঝায় বলেন। আর আমাদের অডিয়েন্সকে আমি এটা কেন জানাতে চাচ্ছি, বিকজ আমার কাছে মনে হয়েছে পেপাল, পেওনিয়ার এগুলো একটা অল্টারনেট হইতে পারে অ্যানসেভ, বা আদৌ মানে হয়তো হয়ে গেছে, আমি শিওর না। তো আপনি একটু অ্যানসেভ কি এটা একটু আমাদেরকে আগে বলেন। ওকে, সো এনসেভ একটা হচ্ছে ফিনটেক প্ল্যাটফর্ম। আমরা ইউকে বেস, আমরা হচ্ছে যে বাংলাদেশ সহ আরও 17টা দেশে আছি। এই দেশগুলোতে
হচ্ছে যে মোস্টলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ইমার্জিং কান্ট্রি। সো আমাদের যেই টার্গেটটা, যে যারা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান বা ইমার্জিং মার্কেটগুলোতে আছে, এই মার্কেটগুলোতে আসলে গ্লোবালি টাকা হোল্ড করা বা রিসিভ করা একটা বিরাট বড় হ্যাসেল, রাইট? এই জায়গাটা থেকেই হচ্ছে যে এনসেভের কাজ শুরু, অ্যান্ড এই জায়গাটাই হচ্ছে যে আমরা হেল্প করতেছি প্রত্যেকটা মানুষকে। এনসেভ আসলে যখন বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার পরে বাংলাদেশের মানুষজনের কাছে আসলে জানি এখানে বড় লেভেলের মানুষজন এখানে ফ্রিল্যান্স করতেছে, রিমোট ওয়ার্ক করতেছে বা ক্লায়েন্টের কাছে কাজ করতেছে। আপনি যেটা বলতেছিলেন কিছুক্ষণ আগে, আপনি বাইরের ক্লায়েন্টের কাছে কাজ করেন, রাইট? এই ক্লায়েন্টের কাছ থেকে আসলে টাকাটা নেবেন কোথা থেকে? there was no option, right? Now there is. এনসেভের মাধ্যমে, আপনি এনসেভের মাধ্যমে একটা ইউএস এর জেপি মর্গানের ব্যাংক ডিটেলস পাবেন। সো জেপি মর্গানের যদি কথা বলি, জেপি মর্গান হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট এক নাম্বার ব্যাংক, ওয়ার্ল্ডের এক নাম্বার ব্যাংক। এই ওয়ার্ল্ডের এক নাম্বার ব্যাংকের আপনি হচ্ছে যে একটা অ্যাকাউন্ট খুলতে পারতেছেন। সো যখন বাংলাদেশে অনেকগুলা, মানে বাংলাদেশে যখন হচ্ছে যে তারা গ্লোবালি আর্ন করতে যায়, তাদের হচ্ছে যে পেমেন্ট গেটওয়ের একটা প্রবলেম ক্রিয়েট হয়। এই জায়গাটায় হচ্ছে যে তাদের কি করতে হয়, বাইরে যে ইউএসএ বা ইউকেতে একটা এলএলসি বা ইনকর্পোরেশন তৈরি করতে হয়। এটা তৈরি করাটাও একটা বড় হ্যাসেল অ্যান্ড এক্সপেন্সিভ একটা কস্ট লাগে এখানে। সেখানে হচ্ছে যে এনসেভে আপনি ইজিলি বাংলাদেশের যে কোনো ডকুমেন্ট দিয়ে, এনআইডি, পাসপোর্ট দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারতেছেন। এখানে আপনি জেপি মর্গানের ব্যাংক পাচ্ছেন, ইউকের ওয়্যার ট্রান্সফার পাচ্ছেন, জিবিপি অ্যাকাউন্ট পাচ্ছেন। সো এই অ্যাকাউন্টগুলো দিয়ে আসলে আপনি ইজিলি টাকা হোল্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন, এবং যেহেতু আমরা বাংলাদেশে আছি, এই বাংলাদেশে আপনি উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ অ্যান্ড অল দ্য ব্যাংকস, রাইট? আচ্ছা ভাই, ধরেন আমার একটা ক্লায়েন্ট ধরেন কানাডাতে থাকে, আর একটা ক্লায়েন্ট দুবাইতে থাকে। একজনের কাছে ধরেন পেপাল আছে, একজনের কাছে পেওনিয়ার আছে। আমার কাছে ধরেন পেপালও নাই, পেওনিয়ারও নেই, আমার কাছে আছে অ্যানসেভ। সো তারা কি চাইলে আমাকে পেমেন্ট করতে পারবে? আমি কি রিসিভ করতে পারবো তাদের কাছ থেকে? জি, এনসেভে আমরা হচ্ছে যে ৩টা যেই জিনিস বললাম, এসিএইচ অ্যাকাউন্ট দিই, ওয়্যার অ্যাকাউন্ট দিই ইউএসডির, আর জিবিপি অ্যাকাউন্ট দিই। ধরেন আপনি একটা ক্লায়েন্ট হচ্ছে কানাডাতে আছে, সে ইজিলি আপনাকে ওয়্যার করে দিতে পারবে। যদি আপনার একটা ক্লায়েন্ট থাকে দুবাইতে, সে তার ওই কারেন্সিতেই ওয়্যার করে দিতে পারবে আপনার ইউএসডি ব্যাংকে। আমরা ওইটা মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট, ওইটা অটোমেটিকলি ওটা হচ্ছে যে চেঞ্জ হয়ে, কনভার্ট হয়ে ইউএসডি আকারে যোগ হবে। আর যদি ধরেন আপনার একটা ক্লায়েন্ট ইউকেতে আছে, ওখানে যেহেতু পাউন্ড চলে, সো আপনি পাউন্ড টু পাউন্ডও নিতে পারবেন এবং ইটস ভেরি ফাস্ট, অ্যান্ড আপনি পাউন্ডেও হচ্ছে রিসিভ করতে পারবেন। আচ্ছা, এখন আমার যেটা প্রশ্ন সেটা হইলো, আমার কাছে তো অপশনস আছে। অ্যানসেভ আমার কাছে অনলি অপশন না কিন্তু। আমার কাছে আরও অপশন আছে। অ্যানসেভে আমি কেন আসবো? মানে বাকিদের সাথে অ্যানসেভের পার্থক্য কোথায়? ইনসেভের পার্থক্যটা এই জায়গাটায় যে আমরা সবসময় যেটা দেখছি, মানুষজন এই যে গদবাদা প্ল্যাটফর্মগুলোতে আসলে তাদেরকে আটকায় রাখছে, রাইট? ১১৭ টাকা করে পাচ্ছে কেন? বাংলাদেশের ইউএসডি রেট কি ১১৭ টাকা? তা তো না। না, এখন চলতেছে ১২১ প্লাস, অ্যান্ড এনসেফ ওই জিনিসটাই বাংলাদেশের মানুষকে দিচ্ছে ১২১.৬০ পয়সা। এফএক্স রেট যদি আসলেই ৫ টাকা ডিফারেন্স করে, তাহলে আসলে $১,০০০ আপনার ৫,০০০ টাকা বেশি পাচ্ছেন। ইটস আ বিগ ডিফারেন্স। যদি আমরা আসলে এনসেফে ভালো রেটটা না দেই, তাহলে আসলে মানুষের ওই ইম্প্যাক্টটা কোথায় আসতেছে, মানুষজন আসলে কেন এনসেফ ইউজ করবে? আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কার্ড দিচ্ছি, একটা মাল্টি কারেন্সি একটা কার্ড দিচ্ছি। এই কার্ড দিয়ে সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় পে করতে পারবে, ইটস এ ভার্চুয়াল কার্ড। এই ভার্চুয়াল কার্ড দিয়ে যে কোনো জায়গায় পে করতে পারবে। তারপরে আসতেছে হচ্ছে যে আপনি যদি আদার প্ল্যাটফর্মগুলো দেখেন, ওখানে দেখবেন যে মান্থলি ফি বা ইয়ারলি ফি থাকে। এনসেভ ইজ ফুললি ফ্রি। এখানে কোনো মান্থলি বা ইয়ারলি চার্জ নেই, ইভেন ফর কার্ডেও আমাদের মান্থলি বা ইয়ারলি ফি নাই। যদি আমাদের কোনো অডিয়েন্স, যেহেতু আমরা গ্লোবাল অপরচুনিটি কথাবার্তা বলতেছি, ডেফিনেটলি সে গ্লোবাল কারেন্সি নিয়ে তোকে কাজ করতে হবে। কেউ যদি চায় যে আমি কালকে এনসেভের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, খুবই ইজি নাকি কোনো জটিলতা আছে? ভেরি ইজি। সো আপনি এনসেভে যাবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে আসলে অ্যাকাউন্ট খুলবেন, আপনি একটা ওটিপি পাবেন, তারপরে হচ্ছে যে আপনি একটা কেওয়াইসি বা অনবোর্ডিং প্রসেস শেষ করতে হয়। এই অনবোর্ডিংয়ের প্রসেসের মধ্যে জাস্ট আপনার কাছ থেকে আমরা একটা জিনিসই চাবো, সেটা হচ্ছে যে আপনার একটা ডকুমেন্ট, যে আপনি যে বাংলাদেশের সিটিজেন, এটার একটা ডকুমেন্ট লাগে আমাদের, কেওয়াইসি প্রসেস বলে। এই কেওয়াইসি প্রসেসে আমরা হচ্ছে যে পাসপোর্ট দিতে পারেন বা বাংলাদেশের যে কোনো এনআইডি। বাংলাদেশে কিন্তু অনেক ধরনের এনআইডি আছে, লেমিনেটেড আছে, স্মার্ট এনআইডি আছে, কাগজের এনআইডি আছে।
এনি এনআইডি আপনি যদি দেন ওইটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন, আর কিচ্ছু লাগবে না। আরেকটা ডিফারেন্সিয়েশন যদি আমি বলি যেটা বাংলাদেশের মানুষজন এখন পর্যন্ত কোনোখানে দেখেনি, সেটা হচ্ছে যে হাউ টু গ্রো ইয়োর মানি। আপনার কাছে ইউএসডি আছে, আপনি ইউএসডি হোল্ড করতেছেন, তারপরে হচ্ছে যে বাংলাদেশে ব্যাংকে উইথড্র করতেছেন, আপনি ওটা বাংলাদেশে খরচ করতেছেন। তা আলটিমেটলি আসলে আপনার কাছে কি পৃথিবীর মানুষজন কি শুধু এই জিনিসটাই করে, ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিচ্ছে আর হচ্ছে যে খরচ করতেছে? তা তো না। পৃথিবীর মানুষ কিন্তু অনেকগুলা জিনিস করতেছে যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে বসে এটা করতে পারি না। এনসেভের টার্গেটটাই ওই জায়গাটায়। অলওয়েজ আমরা চিন্তা করি যে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা মানুষ যা করতে পারবে, বাংলাদেশে বসে যেন আমরা সেম জিনিসগুলো করতে পারি। সেই জায়গা থেকেই আমরা হচ্ছে যে একটা অপশন রাখছি, সেটা হচ্ছে ইউএস স্টকে ইনভেস্ট করা। ইউএস স্টক। ইয়েস। ওকে, তার মানে আমি কি বাংলাদেশে বসে এনসেভ দিয়ে অ্যাপলের শেয়ার কিনতে পারবো? জি, আপনি আসলে বাংলাদেশে বসে এনসেভ থেকে শুধু অ্যাপল না, অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফট, এনি গ্লোবাল প্ল্যাটফর্মের যতগুলা স্টক আছে সব স্টকের আপনি ইনভেস্ট করতে পারবেন শুধুমাত্র এনসেভ থেকে। এটার জন্য আপনার এমনও না যে আপনার $1 বা $2 বা $100 ইনভেস্ট করতে হবে। ইউ ক্যান স্টার্ট ফ্রম $1, রাইট? অ্যান্ড ইউ ক্যান, আমাদের এই এনসেভে ইনভেস্ট করার জন্য কোনো কমিশনও নেই। ইটস জিরো ট্রানজ্যাকশন ফি। আপনি হচ্ছে যে ইনভেস্ট করবেন এবং ওইটা ওখানে রেখে দিবেন। ইটস গানা বি ইয়োর স্টক, অ্যান্ড এটা যখন সাথে সাথে বাড়বে, আপনি যখনই হচ্ছে যে সেল করবেন তখনই হচ্ছে যে আপনি সেল করে ওই টাকাটা নিয়ে নিতে পারবেন। এনসিবি শুধুমাত্র এই অপরচুনিটিটা দিতেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে টু গ্রো হিজ মানি, যেটা আমরা কখনো বাংলাদেশে দেখি নাই। যে বাংলাদেশে সব সময় দেখছি আমরা যে একটা মানুষ ইউএসডি হোল্ড করে বাংলাদেশে উইথড্র করে। নাও ইউ ক্যান অ্যাকচুয়ালি ইনভেস্ট ইন ইউএস স্টক। আসলে এখানে একটা জিনিস আসতেছে, কেন আমরা ইউএস স্টকই রাখছি, কেন আমরা অন্য অন্য স্টক রাখি নাই? ইউএস স্টক ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল স্টক এক্সচেঞ্জ মার্কেট ইন দ্য হোল ওয়ার্ল্ড, রাইট? এই স্টক এক্সচেঞ্জ মার্কেটেই রাখার জন্য যে ঠিক আছে, এখানে আপনার আসলে 2 দিন পরে $100 0 হয়ে যাবে না। এটা যেমনি হচ্ছে যে স্লোলি ডিটোরেট করে সেমনি হচ্ছে স্লোলি বাড়ে। অনেক সময় হচ্ছে যে আমরা অনেক লং টার্মের জন্য রেখে দিলে আসলে আমরা একটা বড় গেইনার হইতে পারি, রাইট? আমাদের কাছে সবখানেই হচ্ছে যে একটা এক্সট্রা টাকা থাকে, যেটা আমি চাই যে সবসময় যে এখানে কি আসলে ইনভেস্ট করা যাইতো না, কিছু করা যাইতো না। সো এনসিবি অপরচুনিটিটা নিয়ে বাংলাদেশের সবাইকে দিতে চাচ্ছে। ভাই আপনি জানবেন, খুব ভালোভাবেই জানবেন যে বাংলাদেশে এই জিনিসটা নিয়ে না, এই যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, টাকা, ডলার, হাবিজাবি, কারেন্সি, এগুলো নিয়ে আমার ধারণা সব থেকে বেশি প্যারা খায় হচ্ছে ফ্রিল্যান্সাররা, সব থেকে বেশি। এনসেভ এখানে কিভাবে চিন্তা করতেছে যে এনসেভ কি ফ্রিল্যান্সারদের জন্য একটা আশার আলো হয়ে আসতেছে? এনসেভের ওয়ান অফ দ্য বিগেস্ট অডিয়েন্স হচ্ছে যে ফ্রিল্যান্সাররা। আর বাংলাদেশের ফ্রিল্যান্সিং মানে জায়গাটা কিন্তু অনেক বড়। ওয়ার্ল্ডে হচ্ছে যে নাম করা 3টা দেশের যদি বলি তার মধ্যে হচ্ছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। এই ফ্রিল্যান্সাররা অলওয়েজ হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে অনেক প্রবলেম ফেস করে, বা মার্কেট প্লেস আপওয়ার্ক, ফাইবার থেকে পেমেন্ট নিতে অনেক প্রবলেম ফেস করে। এই প্রবলেমগুলোর জন্য এনসেভ তাদের মানে এনসেভ হইতে পারে একটা সলিউশন, রাইট? তারা ফাইবার বা আপওয়ার্ক থেকে ডিরেক্ট এনসেভে পেমেন্ট নিয়ে আসতে পারবে এবং তাদের ইউএসডিতে মানে বিডিতে উইথড্র করতে পারবে। তারা সাথে পাচ্ছে একটা মাল্টি কারেন্সি কার্ড, তারা ওই ডলারই খরচ করতে পারবে। তারা এখানে হচ্ছে যে ইনভেস্টমেন্টের অপশন আছে, তারা আসলে মানিটা গ্রো করার অপশন আছে। আমাদের খুব রিসেন্টলি একটা নতুন ফিচার আসতেছে, সেটা হচ্ছে যে আপনি যদি আসলে ডলার হোল্ড করেন, ওখানে আমাদের একটা আলাদা একটা সেগমেন্ট থাকতেছে, যেখানে হচ্ছে যে আপনাকে আমি বছরে ইন্টারেস্টও দিব। সো আপনি আসলে ডলার থেকে ডলার ইনকাম করারও অপশন আছে। আমরা যখন ইন্টারেস্টের কথা বলি, ইন্টারেস্টটা হয় ইয়ারলি, রাইট? কিন্তু এনসেভ যেটা করতেছে সেটা হচ্ছে ডেইলি বেসিস আমরা ইন্টারেস্টটা দিব। সো যে কেউ যদি আসলে মনে করে যে ইন্টারেস্ট চায়, তারা আসলে ওই ভোল্টের মধ্যে রেখে ইন্টারেস্ট পেতে পারে। আর যদি কারো কাছে মনে হয় যে না আমি ইন্টারেস্ট নিব না, তাহলে তাদের কাছে সেই অপশন আছে। সাকিব ভাই, আমরা মোটামুটি আমাদের আজকের পডকাস্টের শেষের দিকে চলে আসছি অলমোস্ট। সো অনেক ইনফরমেশন আমি আপনার কাছ থেকে জানছি, এবং ভাই বিশ্বাস করেন যে এই যে ওয়াইসি কালচার, ওয়াইসি স্টার্ট আপ, ওয়াইসি এই ইনভেস্টমেন্ট হাবি যাবে, আমি না এগুলো কিচ্ছু জানতাম না, না আমার নলেজেই ছিল না এই জিনিসগুলো। মানে আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই, আমার আসলে আমার নলেজে ছিল না। আমি আপনার সাথে পডকাস্টে বসার আগে আপনি যখন বলছেন যে আপনি এই ওয়াইসি কালচারের মানুষ, আমি ওয়াইসি খোঁজার চেষ্টা করছি, চ্যাট জিপিটি জিজ্ঞেস করছি ভাই ওয়াইসি কি ভাই, আমাকে বোঝাও। তো পরে সে আমাকে বোঝাইছে এই জিনিসগুলো, আমি ওখান থেকে নলেজ নিয়ে আপনার সাথে আমি বসছি। অ্যান্ড ঘাটাঘাটি করতে করতে আমি দেখলাম যে এনসেভও একটা ওয়াইসি কোম্পানি আর কি।
তো ভাই আমার কাছে মনে হয়েছে কি আমাদের পুরো পডকাস্টটা শুনে আমাদের যে অডিয়েন্স তাদের একটা কিউরিওসিটি থাকতে পারে যেটা আমারও আছে সেটা হচ্ছে আমরা যারা মেইনলি ডে টু ডে জব করি রেগুলার জব করি আমাদের যেটা হয় আমরা সকাল 8টায় ঘুম থেকে উঠি 8:30 9টার মধ্যে কোনো মতে রেডি হয়ে দৌড় দিই ধরেন 9:30 10টা থেকে অফিসে ঢুকি এরপরে বসের মায়ের বসের গুতা উমুক এই অফিস পলিটিক্স হাবিজাবি তো থাকে অফিসের ভেতরে এরপরে ধরেন 12টা বাজে 2টা সিঙ্গারা খাইছি দুপুরবেলা ভাত খাইছি বিকালবেলা ধরেন একটা টানটুন দিয়ে ঘুমটুম দিয়ে উঠে একটু করে কাজ করে বেরিয়ে গেছি এই হচ্ছে আমাদের রেগুলার জবের এক্সপিরিয়েন্স আপনারা কি করেন লাইক ধরেন আপনার বস বসে আছে আমি জানি না আপনাদের কালচারে বস আছে কিনা সো আপনার বস বসে আছে ধরেন সেই ইউকেতে বা আমি এটাও জানি না যে আপনাদের কালচারে বস ব্যাপারটা আছে কিনা সো আপনার বস বসে আছে ইউকেতে আপনি বসে আছেন এখানে আপনি আদৌ টাইমটা ঘুম থেকে উঠছেন কিনা উনি কীভাবে বোঝে বা উঠলে আপনি কীভাবে বোঝেন যে ভাই আমি উঠছি আপনি কীভাবে কাজে যান আপনার কাজগুলো ট্র্যাক হয় কীভাবে বা রিপোর্টিং কীভাবে হয় বা আমাদের মতো এই প্রেশার গুতা এগুলো আছে কিনা আপনাদের ক্যারিয়ারে আচ্ছা, সো বেসিক্যালি রিমোট জবটা ওই জন্যই বললাম যে যখন যখন আসলে হচ্ছে যে মানুষজন ইন্টারভিউ ফেস করে তখন আসলে কয়েকটা জিনিস বোঝা যায়। এক হচ্ছে যে ওনারশিপ নিয়ে কাজ করব কিনা। আসলে আমি তো একটা কাজ করতেছি, সে আমাকে স্যালারি দিচ্ছে, আলটিমেটলি দিন শেষে আসলে আপনাকে দেখায় যে আপনি আসলে রেজাল্ট আনতে পারতেছেন কিনা। আমার বসার দরকার নাই 8টার সময়, আমার বসার দরকার নাই 10টার সময়। আমি যদি আসলে রেজাল্ট আনতে পারি তার মানে হচ্ছে যে আমি কাজ করতেছি, হাওয়ায় রেজাল্ট আসতেছে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের রিমোট জবের এটা একটা ব্যাড সাইড বলতে পারেন। দের ইজ নো টাইম টেবিল। আপনি ঢাকা শহরে বা বাংলাদেশে যদি জব করেন ফিজিক্যালি, আপনি সকাল 8টার সময় ঘুম থেকে উঠতে হয়, আপনি জানেন 10টায় অফিসে থাকতে হয়, 5টার সময় শেষ হয়, 7টার মধ্যে আপনি বাসায় চলে যান, দেন আপনি আপনার কাজ করতেছেন। রিমোট জবে দের ইজ নো টাইমিং। আপনি আজকে আমি শনিবার রবিবার, আমি আজকে হচ্ছে যে আপনার সাথে কথা বলতেছি, গতকালকে আমার একটা ইভেন্ট ছিল ওখানে কথা বলছি, সোমবার দিন আমার অফিস শুরু, ওই দিন থেকে আমি অফিস করব। সকালবেলা ঘুম থেকে উঠবো, কোনো টাইম টেবিল নাই আমার জন্য, বাট অনেকগুলো কোম্পানির জন্য আছে, সেখানে হচ্ছে যে টাইম লক করতে হয় কখন থেকে কাজ করতেছি। আসলে টাইম লক করলেও আমার সিইও বা আমার ম্যানেজার কখনোই দেখতেছে না আসলে আমি টাইম লক করার পরে কি করতেছি। আমি কি চা বানাইতে গেছি, তারপর আস্তে ধীরে চা খাইতেছি, বিছনায় বসে কাজ করতেছি নাকি। আলটিমেটলি যখন হচ্ছে যে স্ল্যাকের মতো আমরা টুল ইউজ করি, এই স্ল্যাকে আসলে কমিউনিকেশনগুলো হয়। আমি জানি যে ওদের যখন সকাল বেলা ওরা অফিসে যায় তখন মোটামুটি 7টা 8টার থেকে ওরা অফিস চলে যাচ্ছে, তার মানে তখন থেকে ওরা অ্যাক্টিভ থাকবে, রাইট? তখন থেকে আমি হিসাব করি যে ঠিক আছে, যেহেতু তারা সকালে অফিস চলে যাচ্ছে, সেই টাইমটা যেন আমি অ্যাক্টিভ থাকি, যেন সকালবেলার কাজটা, ওর যদি কোনো কোয়ারি থাকে, ওর যদি কোনো মনে হয় যে আজকে আমরা কি করতেছি, এটা যেন হয়। আরেকটা জিনিস হচ্ছে যে মিটিং। রিমোট জবে অনলাইনে মিটিং থাকবে সপ্তাহে হয়তো বা 2টা 3টা। কখনো কেউই যদি কখনো রিমোট জব পায় এবং তারা যদি আসলে মেনটেন করতে হয়, তারা অবশ্যই এই মিটিংগুলো মেনটেন করবেন। অনেক সময় আরে বাইরে গেছি আজকে আসতে পারলাম না, আজকে ডাক্তারে গেছি আসতে পারলাম না, এটা করা যাবে না। রিমোট জব পাওয়া যতটা ইজি, হারানো তো তার থেকে আরও বেশি ইজি, কারণ আপনি মেনটেন করতে পারতেছেন না। আমি যখন হচ্ছে যে অ্যালাম হেলথে যখন কাজ করছি তখন আমার সিঙ্গাপুর টাইম জোনে কাজ করতে হয়েছে। আমি যখন রিটিউনে কাজ করছি তখন আমাকে আমেরিকান টাইম জোনে কাজ করতে হয়েছে। আমি এখন এনসিএফে কাজ করতেছি, আমার ইউকে টাইমে কাজ করতে হইতেছে। আর স্টার্ট আপ কালচার, এখানে কোনো টাইম টেবল নাই। আমার অফিসের মানুষজন বেরোচ্ছে 10টা 11টার সময়। 10টা 11টা মানে হচ্ছে যে আমার তখন রাত 2টা 3টা বাজে, তখনও বসে বসে কাজ করতেছি। আপনার যদি আসলে শরীর খারাপ লাগে, ইউ ক্যান জাস্ট সে ইট যে আচ্ছা আজকে আমার শরীর খারাপ লাগতেছে, আমি ঘুমায় যাব। আপনি কিছু বলবে না, অ্যাজ লং অ্যাজ ইউ আর ব্রিংিং রেজাল্টস। যদি রেজাল্ট আনেন, টাইম টেবল মেনটেন করেন, কিছু কোম্পানি কালচার আছে এগুলো মেনটেন করেন, তাহলে যেমন হচ্ছে যে আপনার জবের প্রত্যেকটা মানুষ আপনাকে পছন্দ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনিও আসলে হ্যাপি থাকবেন আপনার জব কালচার নিয়ে বা জব নিয়ে। শাকিব ভাই আমরা অলমোস্ট আমাদের পডকাস্টের শেষের দিকে চলে আসছি ভাই অনেক ভালো লাগছে আপনার সাথে কথাবার্তা বলে আপনার সাথে আমার আজকে প্রথম দেখা প্রথম পডকাস্ট প্রথম বসা কিন্তু আমার কাছে মনে হয়নি যে আমাদের প্রথম দেখা আমরা খুবই ফ্লুয়েন্টলি আমরা কথাবার্তা বলছি কোনো প্রবলেম হয় নাই সো আমি আশা রাখবো যে আমাদের অডিয়েন্স হয়তো চাইবে যে রিমোট জব নিয়ে অথবা গ্লোবাল অপরচুনিটি নিয়ে আমরা এই পডকাস্ট পাবলিশ হওয়ার পরে এসে বুঝতে পারি যে অডিয়েন্সের আরও ইন্টারেস্ট থাকে আরও অনেক কিছু জানার এইরকম করে ইন্টারেস্ট যদি আমাদের কাছে আসে আমরা যদি ফিল করি আমরা কিন্তু আরেকবার আপনাকে আমাদের পডকাস্টে চাই ইনশাল্লাহ, অবশ্যই আপনি আমাকে জাস্ট ফোন দিবেন, আমি এসে করবো আপনার পডকাস্টের জন্য। আমিও চাই ওই যে
প্রত্যেকটা মানুষের আসলে কিছু একটা ভালো মেসেজ পাক, রাইট? আজকে আপনার পডকাস্টটা দেখতেছে, কালকে আসলে সে যখন ঘুম থেকে উঠতেছে একটা লাইন হলেও বেশি জিনিস শিখে উঠতেছে। এটা তার জীবনে যদি কোনো এক টাইমে আসলে ইমপ্যাক্ট ফেলায়, তাহলে হচ্ছে যে আমি খুশি থাকবো যে ঠিক আছে, আমি আমার কারো একজনের লাইফে হইলেও ইমপ্যাক্ট ফালাইতে পারছি। হয়তো বা আজকে আমাদের এই কথা শুনে মানুষজন যেমন হচ্ছে যে যে ফ্রাস্ট্রেশনে পড়ে যায়, কি কি করব না করব, এই যে এই জায়গাগুলো যে সবসময় কাজ করে মানুষের, এই জায়গাগুলো আসলে মানে সবসময় মনে রাখা উচিত যে দের ইজ গড। তাদের হাতে আসলে ছেড়ে দিতে হবে, কিছু জিনিস হচ্ছে যে আমাদের হাতে নাই। তাও চেষ্টা করে যাওয়াটা, রাইট? আমাদের রিমোট জব করি, আমরা বাংলাদেশে জব করি, নিজে একটা এন্টারপ্রেনার হই, ফ্রিল্যান্সার হয়ে থাকি না কেন, আমি আপনার পডকাস্টে অনেকের কাছে শুনছি যে একটা রিমোট জব পাইতে 6 মাস 8 মাস সময় লাগে। এই 6 মাস 8 মাস সময় কিন্তু অনেকে দেয় না, ভাবে যে না আমাকে দিয়ে হবে না, সে পড়ে যাচ্ছে। 8 মাস লেগে থাকুক, যদি না হয় তাহলে দেখবেন যে মেন্টররাই, যারা হচ্ছে যে যারা মেন্টর থাকে, যারা হচ্ছে যে আসলে যাদের কাছ থেকে শিখে পড়েছে, তারা আসলে কাজ দিছে আপনাকে, ঠিক আছে তুমি এটা করো। কারণ ও দেখছে হার্ড ওয়ার্কটা। এই হার্ড ওয়ার্কটা আসলেই একটা বড় জিনিস একটা ক্যারিয়ার বিল্ড আপের। আপনি শুরু করেন স্মল, বাট আপনি যদি আসলে ইম্প্যাক্ট ছোট ছোট করতে থাকেন, আপনি আসলে ওই জায়গায় চলে যাবেন। ডে ওয়ানেই আপনি আসলে 100% ইম্প্যাক্ট দেখাই ফেলতে পারবেন, 100% রেজাল্ট দেখায়, 100% সাকসেস হবে না। কিন্তু আপনার কনসিস্টেন্সিটা থাকতে হবে। কনসিস্টেন্সিটা যদি রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ একটা বড় ক্যারিয়ারও যাবেন ইনশাল্লাহ, যদি যেই যেই সেক্টরেই থাকুন না কেন সেটাতে ইনশাল্লাহ শাইন করবে ইনশাল্লাহ। আমিও খুবই স্ট্রংলি বিলিভ করি যে সাকসেসের পেছনে একটা বড় এলিমেন্ট হচ্ছে কনসিস্টেন্সি। আপনি করেন, ফেল করছেন, আবার করেন, ফেল করছেন, আবার করেন, ফেল করতে থাকেন, আপনি একদিন না একদিন আপনি সাকসেসফুল হবেনই। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য এবং আমাদের সাথে এত সুন্দর সুন্দর জিনিসপত্র শেয়ার করার জন্য। একদম লাস্টে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের এই ক্যামেরার দিকে, মানে আমাদের দর্শকের দিকে তাকিয়ে আপনি একটু আমাদেরকে একটা সাজেশন দিবেন। আগামীকালকেই যদি তার একটা গ্লোবাল ক্যারিয়ার সে চিন্তা ভাবনা করে, যে ফর এক্সাম্পল এভাবে বলি যে একটা ছেলে যার এখন ফার্স্ট ইয়ার চলতেছে ইউনিভার্সিটিতে, সে চিন্তা ভাবনা করলো আমি আমার ইউনিভার্সিটি ক্যারিয়ারটা শেষ করে আমি দেশে জব করব না, আমি একটা গ্লোবাল জব খুঁজবো। সো সে যদি এটা করতে চায়, তার ফার্স্ট ইয়ার থেকে তার আসলে কি কি স্টেপ নেওয়া উচিত বা কি কি স্কিলে ফোকাস করা উচিত? সো কালকে যদি হচ্ছে যে একটা মানুষ হচ্ছে যে রিমোট জবের জন্য চায়, তার আসলে হচ্ছে একদিনে আসলে প্রিপারেশনটা, এটা একটা বড় পিছনে একটা বড় জিনিস থাকে, যেটা যে প্রিপারেশনটা নিয়ে আস্তে আস্তে আপনি একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাবেন বা গ্লোবালি কাজ করবেন। এটা আপনি হইতে পারে রিমোট জব করতেছেন, হইতে পারে ফ্রিল্যান্সিং করতেছেন। সো এই জায়গাটা আমি বলতে চাই যে যারা হচ্ছে যে ইউনিভার্সিটিতে ঢুকছেন বা ইউনিভার্সিটিতে পড়তেছেন, যারা ক্যারিয়ার শুরু করবেন, তারা ফার্স্ট দিন থেকেই আস্তে আস্তে কিছু এমন কিছু স্কিল ডেভেলপ করেন যেটা আসলে আপনি মনে করেন যে এটাতে আমি প্যাশনেট, অ্যান্ড এই জায়গাটায় আসলে আমি কাজ করতে চাই। এই জায়গাটায় যতটুক ডিপে ঢোকা যায়, এটা আপনাদের জন্য তত বেশি হেল্পফুল। আরেকটা জায়গা হচ্ছে যে কানেকশন বিল্ড করা, রাইট? কানেকশন বিল্ড করা ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আপনি জানেন না আপনার কানেকশন থেকে কবে কোন অপরচুনিটিটা আসতেছে। কানেকশন যত বেশি থাকবে, তত বেশি আসলে আপনি মানুষের সাথে ফ্রিকুয়েন্টলি নলেজ আদান প্রদান করতে পারবেন, নলেজ শেয়ার করতে পারবেন, এবং তারাও দেখবেন যে আপনাকে একটা এমন একটা জায়গায় পৌঁছায় দিছে যে এটার জন্য আপনি আসলে ক্যারিয়ারে অনেক ইম্প্যাক্ট হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে ফ্রেন্ডস, রাইট? ফ্রেন্ডস ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার আসলে ট্রু ফ্রেন্ড থাকা, এটার উপরে আসলে দ্বিতীয়ত কিছু নাই। ট্রু ফ্রেন্ড আসলে আপনাকে ক্রিটিসাইজ করবে, ওই ক্রিটিসাইজটা নিতে শিখেন। আপনাকে আসলে যদি ট্রু ফ্রেন্ড হয়ে থাকে, তাহলে আপনাকে সে পুশ করবে, ওই পুশ করে আপনি আসলে একদিন আসলে ভালো জায়গায় যাবেন। আমারও এরকম 4-5টা ফ্রেন্ড আছে, যারা আমরা চারজনকে এভরি নিয়ত পুশ করি। আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনি ক্যারিয়ার শুরু করেন নাই বা ক্যারিয়ার শুরু করতেছেন, এই জায়গায় আপনি চেষ্টা করেন যে আচ্ছা, আমি যেহেতু অলরেডি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, আমার একটা বড় চাপ আছে, এক্সাম দিতে হচ্ছে, আমাকে পরীক্ষা আছে, ক্লাস করতে হইতেছে, অ্যাসাইনমেন্ট আছে। সাথে সাথে আপনি দেখেন না, কোনো একটা কোম্পানিতে বলেন যে আমি একটু ফ্রি ইন্টার্নশিপ করতে চাই, আমি একটু এক্সপিরিয়েন্স বাড়াইতে চাই, আমি আসলে দেখতে চাই স্টার্ট আপ ওয়ার্ল্ড কেমনে কাজ করে, আমি দেখতে চাই কেমনে কর্পোরেট কাজ করে, আমাকে নেওয়া যায় কিনা।
ইমেল করেন। ইমেল করে দেখবেন যে অবশ্যই আপনাকে একটা না একটা কোম্পানি বলছে যে ঠিক আছে তুমি আসো, তোমার সাথে একটু কথা বলি। আপনি ওইখান থেকে অলরেডি জানেন যে আপনি জবে গেলে আপনার আসলে কোন জায়গাটা ভালো লাগবে, কিভাবে কাজ করতে হবে। অ্যান্ড অলরেডি এমনও হইতে পারে যে আপনার ফ্রি ইন্টার্নশিপ থেকে ইউনিভার্সিটি শেষ করার আগে দে অলরেডি অফার্ড ইউ যে তুমি শেষ করার পরে আমাদের সাথে জয়েন করো। আপনারা এটা নিয়ে মাথা ব্যথারই কোনো চিন্তা থাকবে না যে আমি ক্যারিয়ারের পরে কি করব। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত। অ্যান্ড ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে গ্লোবাল ক্যারিয়ার যদি ক্রিয়েট করতে চান, আমি আজকে আমার যতটুকু নলেজে আমার যতটুকু আছে অতটুকু শেয়ার করলাম। আমার অবশ্যই কিছু ভুল থাকতে পারে, কিছু জিনিস আমি আমার ক্যারিয়ারে আসলে যেই সব জিনিসগুলো ফেস করছি সেগুলো শেয়ার করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ।